সকালে তে চোখটা খুলতেই আবারও একই ব্যাপার। তে জাঙ্কুককে কোথাও দেখতে পায় না। তে তো ঘুম থেকে উঠে নিজেকে আগে ফ্রেশ করে নিয়েছে। তে আজকে ভার্সিটিতে যাবে, তাই রেডি হওয়ার জন্য ক্যাবিনেটটা খুলেছে। কিন্তু ক্যাবিনেটটা খুলতেই একটা চিঠি ওর চোখের সামনে পড়ে গেল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, তে তুমি যদি আমার জিনিস না পড়ো না তাহলে কিন্তু খুব বড় বিপদ হবে। কাল পরশু তো শুধুমাত্র তোমার বাবার টাকা পুড়িয়েছে, ধরতে পারো আজকে তোমার বাবাকেই পুড়িয়ে ফেললাম। তে খুব ভালো করে বুঝতে পারছিল এটা জাঙ্কুকে রেখে গেছে। জাঙ্কুকের মুখে এরকম বিভৎস কথা শুনে তে একদম আটকে উঠেছে। যে ব্যক্তির আসল নাম তে এই পর্যন্ত জানে না, সেই নাকি তের জামাই। তে আর কোনো কিছু না ভেবেই জাঙ্কুকের দেওয়া একটা ড্রেস পরে নিল, কারণ তেও তো ধরে নিয়েছে ওটা তো ওর জামাই হয়, কোনো তো অবৈধ সম্পর্ক নেই ওদের মধ্যে। তে রেডি হয়ে রুম থেকে বের হয়েছে। এমন সময় তের চোখে কিছু একটা পড়ে যায়। তে দেখতে পায় করিডোরের এক কোণায় একটা হ্যান্ড ওয়াচ পড়ে আছে। তে গিয়ে সঙ্গে সঙ্গে কৌতূহল বশত সেটা হাতে নিল। কিরে, এটা কার ঘড়ি হতে পারে? দেখে তো মনে হচ্ছে কোনো ছেলের ঘড়ি। বাবার তো এমন কোনো ঘড়ি নেই, আর ওই লোকটার ঘড়ি তো এখানে কখনোই থাকবে না। তাহলে এটা কার ঘড়ি? তে গিয়ে কৌতূহল বশত ঘড়িটা নিয়ে নিজের রুমের ওয়ার্ডরোবে রেখে দিয়ে আসলো, কারণ এটা কার ঘড়ি তে তো জানতে হবে। এরপর তে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে। আজকে তেকে দেখতে যেন একটু বেশি সুন্দর লাগছিল। জাঙ্কুকের দেওয়া চুড়িদারটা তেকে বেশ মানিয়েছে। তে এরকম রংচঙের রূপ দেখে জেনিরা আজকে যেন একটু টাসকি খেয়েছে। হঠাৎই জেনিরা গিয়ে একদম ঘিরে ধরেছে তেকে। কিরে, সুগার ড্যাডি ট্যাডি পেলি নাকি? নতুন ড্রেস আপ দেখছি, নাকি কারোর সাথে রাত কাটানো শুরু করেছিস? মুখ সামলে কথা বল, বেশি কথা বলে না প্রিন্সিপালের কাছে গিয়ে তোর নামে রিপোর্ট করব। প্রিন্সিপালের কাছে গিয়ে আমার নামে রিপোর্ট করবি? প্রিন্সিপাল আমার বাবার চাকর, কিছুই হবে না ওই রিপোর্টে। সামনে থেকে সর, তোদের সাথে আমি ঝামেলা করতে আসিনি, ক্লাস করতে এসেছি, ক্লাস করব। ক্লাস তো করবি, তার আগে এই বেচারির টাকাগুলোতে দিয়ে যা। কবে নিয়েছিস বলতো? বেচারির টাকাগুলো কি দিবি না নাকি? মেরে খাওয়ার ধান্দা আছে? হ্যাঁ রে, তে কবে টাকাগুলো কিনেছিস? তোর বই কিনে তোর বই অর্ধেক পড়া হয়ে গেল, তবু আমার টাকাগুলো কেন ফেরত দিচ্ছিস না? দেবে, আজ ঠিক তে তোদের টাকা ফেরত দিয়ে দেবে, তাই না তে? জিমিন তুই আর তুই এসব কি বলছিস? আমার কাছে তো এখন এত টাকা নেই। মিথ্যা কথা বলছিস কেন? দে তো তোর পার্সটা দে, তারপরে দেখি তোর টাকা আছে কি নেই। আর এই সাজরাতের সকল টাকা পরিশোধ করে দে। জিমিন তের কাছ থেকে তের পার্সটা কেড়ে নিল। তে তো দিতেই চাইছিল না, তবু জিমিন জোর করে নিয়ে নিল, এবং জিমিন পার্সটা খুলেই অনেকগুলো টাকা বের করে একদম সানার মুখের উপর ছুঁড়ে মারলো। এই নে তোর সকল টাকা, গুনে নিস 10,000-এর বেশি আছে। বেশ চল তো আমরা যাই, আমাদের আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। এই বলে জিমিন তেকে নিয়ে সেখান থেকে চলে গেছে। জেনি, সানা, রোজিরা তো তের দিকে একদম হা করে তাকিয়ে আছে। তে এতগুলো টাকা পেলো কোথায়? সানা তো নিজের সবগুলো টাকাও পেয়ে গেছে, তাই আর থেকে কিছু বললো না। জিমিন আর তে তো চুপচাপ নিজেদের ক্লাস করছিল। এই জিমিন, তুই কোথা থেকে জানলি যে আমার কাছে এতগুলো টাকা ছিল? আরে তুই একদিন বলি না তুই তোর বাবার কাছ থেকে টাকা নিয়েছিস, সানাকে দিয়ে দিবি বলে, সেখান থেকে তো জানলাম। আমি তোকে সত্যি এগুলো বলেছিলাম। কবে বলেছিলাম? কই, আমার তো মনে পড়ছে না। এত মন ভোলা হলে চলে তে? তুই এতটা মন ভোলা না। এখন চুপ করে ক্লাস কর তো, স্যার কিন্তু বকা দেবে। দেখ বকা স্যার, স্যার বকা দিয়ে আজকে ক্লাস থেকে বের করে দে। তবু তুই বল, কিভাবে জানলি আমার কাছে টাকা ছিল? আমি তো তোকে বলিনি, আমার স্পষ্ট মনে আছে। আহা বেস্টু, তুই মনে করে দেখ, তুই আমাকে বলেছিলি না। আমি কিভাবে জানবো বলতো? জিমিন কি আমাকে বোকা বানাচ্ছে? আমি তো বাবার থেকে নেওয়ার টাকার কথা ওকে কোনো কিছুই বলিনি। ইনফ্যাক্ট আমি যে বাবার থেকে টাকাগুলো নিয়েছিলাম সেগুলো তো ওই লোকটা পুড়িয়ে ফেলেছে। তার মানে আমি ওই লোকটার টাকাই খরচ করে ফেলেছি। এই তে এত আকাশ পাতাল কি ভাবছিস বলতো? চাপ নিস না। আচ্ছা চাপ নিলাম না, কিন্তু তুই কোথা থেকে জানলি সেটা তো আমি ঠিক খুঁজে বের করব। আজকে ক্লাস শেষে জিমিন যেন একটু বেশি তাড়াতাড়ি করছিল। যে জিমিন ক্লাস শেষে তের সাথে গল্প করার জন্য মগ্ন হয়ে থাকে, সেই জিমিন আজকে এত তাড়াহুড়ো করছে। কি রে, বাসায় কি তোদের কোনো প্রোগ্রাম আছে নাকি? এত তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথা কেন বলছিস? আরে না না, কোনো প্রোগ্রাম নেই, জাস্ট একটা কাজ আছে, কালকে দেখা হবে, বাই। এই বলে জিমিন দ্রুত করে তের সামনে থেকে চলে গেল। তে জিমিনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। জিমিনকে দেখে বোঝা যাচ্ছিল ও যেন তের সাথে এখন আর কথাই বলতে চায় না। হঠাৎই তে পেছনে ঘুরতে সুগার তের চোখে চোখ পড়ে যায়। আরে তে, কেমন আছো তুমি? ভালো আছো তো? অনেকদিন পর দেখা হলো। ও সুগা ভাইয়া, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালোই আছি। তোমার ফ্রেন্ডের আজকে কি হলো? এত তাড়াহুড়ো করে বাসায় চলে গেল কেন? ওই যে বললো কি যেন একটা বাসায় কাজ আছে, তাই চলে গেল তাড়াহুড়ো করে। কাজ? তোমার ফ্রেন্ডকে দেখতে দেখতে আসবে নাকি? আরে না না সুগা ভাইয়া, কি যে বলেন না, কখনো তো এভাবে যায় না, হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ আছে তাই এভাবে চলে গেল। ও আচ্ছা ঠিক আছে, তুমিও বাসায় চলে যাও, সাবধানে যেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপর তে নিজের বাসার দিকে রওনা হলো। তে গিয়ে বাসায় পা রাখতে না রাখতে হঠাৎ করে লিসা দৌড়ে এসে তেকে বলতে লাগলো, এই ঘড়িটা কার? তোর
আমি পেয়েছি, সত্যি করে বলবি এই ঘড়িটা কার? হঠাৎ করে লিসা এসে এরকমটা বলাতে তে তো একদম চমকে উঠেছে। তে তো চমকে সেই ঘড়িটার দিকে তাকালো। ও দেখতে পেল সকালে যে ও ঘড়িটা কুড়িয়ে পেয়েছিল ওইটাই লিসা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ আইও এসে তে সামনে দাঁড়ালো। কি রে, আমরা চলে যাওয়ার পর কাকে ঘরের মধ্যে ঢুকিয়েছিলি? বলছিস না যে এই ঘড়িটা কার, বল? তোমাদের সাহস কি করে হয় তোমরা আমার রুমে গিয়ে হাঁটাপাতা করো? সাহস? তোর রুমে যেতে আমাদের আবার সাহস লাগবে? মেয়ের মুখে পুলে ফুটেছে দেখছি। 2 দিন ছিলাম না আর মুখে এত পুলে ফুটে গেছে। এইতে তুই এই নতুন ড্রেস কই পাইলি? সত্যি করে বল কে দিয়েছে? আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে। আর তোরা তো জানার কৌতূহল কেন বলতো? ফ্রেন্ড গিফট করেছে? আমরা এতদিন ছিলাম, এতদিন গিফট করলো না, এখন আমরা নেই আর হঠাৎ করে গিফট করেছে। আমি নিশ্চিত এটা তোকে বাবা কিনে দিয়েছে, সাথে আরো অনেকগুলো কিনে দিয়েছে, তাই না? দিয়েছে, তাতে তোর কি? বাবা কি তোর একা? তে মুখে মুখে কথা বলছিস কিন্তু সাহস কিন্তু তোর খুব বেশি বেড়ে গেছে। তোর কিন্তু আমি একদম খবর করে ফেলবো। কি খবর করবে? হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, আমার রুমে যেন খবরদার পা ফেলতে না দেখি। কথাটা বলেই তে একটু রাগ দেখিয়ে নিজের রুমের দিকে চলে গেল। একটু রাগ দেখানোর কারণ হচ্ছে লিসা তো কেবল মাত্র ঘড়িটা পেয়েছে। যদি কি কেবিনেটটা খুলতো তাহলে তো লিসা পুরো বাড়ি মাথায় করে ফেলতো। লিসা বাড়িতে এসে সকাল সকালই তে রুম হাতাপাতা করেছে, কিন্তু ঘড়িটা একটা ডয়ারে পাওয়ার পরে আর কিছুই খোঁজাখুঁজি করেনি। ঘড়িটা নিয়ে সে লিসার সঙ্গে সঙ্গে ওর মাকে দেখায়। আইয়ু তো দেখেই বুঝে যায় যে এটা সুহুর ঘড়ি। অ্যাকচুয়ালি সুহুকে আইয়ুই পাঠিয়েছিল তেকে কিডন্যাপ করার জন্য। শুধু কিডন্যাপ করার জন্য না, তে যেন এই বাড়িতে আর কখনো ফিরতে না পারে সেই ব্যবস্থা করেছিল। সুহু তেকে কিডন্যাপ করে গুম করে ফেলবে আর আইয়ু গংইয়োকে বোঝাবে যে তে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। কিন্তু সুহুর সেদিন আঘাতপ্রাপ্ত করুণ অবস্থা দেখে আইয়ু পুরো ভরকে গিয়েছিল, কারণ তে তো সুহুকে কখনো এভাবে মারতে পারবে না। আর সুহু বলেও ছিল ওকে একটা ছেলে মেরেছে, কিন্তু সেই ছেলেটা কে ছিল এটার খোঁজ করতেই লিসা তে রুমে গেছিল। কিন্তু লিসা সুহুর ঘড়িটা হাতে পেতে আর কোনো কিছু খোঁজ করার কথা মনেই ছিল না। কিন্তু তে এবার যেভাবে বলে গেল ওর রুমে যেন পা না বাড়ায়, এটাতে তো আইয়ু আর লিসার সন্দেহ আরো যেন বেশি বেড়ে গেল। রাত 10টা বাজে। তে পড়তে পড়তে উপলব্ধি করতে পারলো রাত তো অনেক হয়ে গেছে। তের খুব ঘুমও পেয়েছে। তবে তে আর একটা জিনিস লক্ষ্য করলো, জাঙ্কুক তো এখনো এলো না। তে কেন জাঙ্কুকের কথা মনে করছে? তাহলে কি তে জাঙ্কুককে মিস করছে? কিন্তু কেন? ও তো জাঙ্কুককে মোটেও সহ্য করতে পারে না, ভীষণ পরিমাণে ভয় পায়। তে আরো বেশ কিছুক্ষণ ওয়েট করলো। তে ভেবেছিল জাঙ্কুক নিশ্চিত আসবে, কিন্তু না, রাত 12টা 1টা বেজে যায়, জাঙ্কুক এই পর্যন্ত আসেনি। তে কেন জানি না ভীষণ পরিমাণে মন খারাপ করলো। ও জাঙ্কুকের জন্য এতক্ষণ ওয়েট করলো, তবু জাঙ্কুক এলো না। মাত্র এই কয়েকদিনের পরিচয়ে তে কেন জাঙ্কুককে এত মিস করছে সেটা তে নিজেও জানে না। তে আর বসে রইলো না, চুপচাপ নিজের মতো শুয়ে পড়লো এবং আনমনে কিছু ভাবতে ভাবতে হঠাৎই তে ঘুমিয়ে পড়েছে। হঠাৎই রাত 4টার দিকে তে উপলব্ধি করতে পারে ওকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। এমন ভাবে বুকের সাথে চাপ দিয়ে জড়িয়ে ধরে রেখেছে তে তো নিঃশ্বাসটা ভালোভাবে ফেলতে পারছে না। তাই তে সঙ্গে সঙ্গে চোখ খুলেছে যে কে ওকে এভাবে জড়িয়ে ধরে রেখেছে। তে হাতে ওর ফোনটা নিয়ে ফ্ল্যাশ লাইটটা অন করেই দেখতে পেল জাঙ্কুকের চেহারাটা সামনে ভাসছে। তে যেন ভয়ে একটু চমকেই উঠলো। এই লোক এখন এখানে? সে তো সন্ধ্যা রাতে আসলো না, তাহলে এখন কেন এসেছে? তে যেন অভিমানের সুরে কথাটা বললো, কিন্তু জাঙ্কুক থেকে এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে তে তো ছুটতেও পারছে না। তে নিজেকে ছাড়ানোর জন্য কিছুক্ষণ ছোটাছুটি করলো, কিন্তু পারলো না। পরক্ষণেই উপলব্ধি করতে পারলো ভূত হোক বা রাক্ষস হোক এটা তোর জামাই হয়। তাহলে তে এত ছোটাছুটি করছে কেন? তাই তে চুপচাপ করে জাঙ্কুকের বুকে মুখ গুজে শুয়ে রইল। সকাল 7টা বাজে। তে বুঝতে পারলো ও এখন খুব হালকা বোধ করছে। আর যেহেতু সূর্যের আলোতে চোখের মুখে এসে আছড়ে পড়েছে, তার মানে জাঙ্কুক ওর আশেপাশে কোথাও নেই। তাই তে চোখ না খুলে চুপচাপ শুয়েই রইল। কিছুক্ষণ পর তে আস্তে ধীরে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে নিচে চলে যায়। এরপর সুন্দর মতো ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়, যেটা ওর রেগুলার প্রতিদিনের রুটিন। আজকে ভার্সিটিতে জিমিন আসেনি। তে অনেকবার ফোনও করেছে, জিমিন ফোনটাও ধরছে না। তে তো এখন বেশ চিন্তায় পড়ে গেল। কালকে জিমিন বলে গেল কি যেন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আর আজকে ভার্সিটিতে এলো না। তে কেমন যেন ভার্সিটিতে একা একা লাগছে। যদিও তার ভার্সিটিতে আরো অনেকগুলো ফ্রেন্ড আছে, তবু জিমিনকে না দেখলে তে খুব খারাপ লাগে। আজকে তে বেশি ক্লাস করেনি, যেহেতু জিমিন নেই তাই ক্লাস করার বেশি একটা মুডও নেই তে। তারপর তে কালকে রাতের ঘটনা ভাবতে ব্যস্ত। কেন জাঙ্কুক কালকে আসলো না? কেনই বা তে জাঙ্কুককে এত মিস করছে? তাই তে চুপচাপ বাড়িতে চলে গেছে। কিন্তু বাড়িতে গিয়ে প্রতিদিনের যে ঝামেলা, আবারও সেই ঝামেলাই ঘাড়ে চুটেছে। কি রে তে, তুই তো রুমে
তালা দিয়ে গেছিস কেন? তোর খুব সাহস বেড়ে গেছে তাই না? লিসা কি আমার রুমে হাতাপাতা করে কেন? তাই তো রুমে তালা দিয়ে গেছি। ও, আমার মেয়ে তোর রুমে একটু গেছে বলে তুই এখন রুমেই তালা দিয়ে রাখবি? তোর বাপ না বলে আমার মেয়ে এত লক্ষ্মী অত লক্ষ্মী, আমার মেয়ে কারোর উপর হিংসা করে না, আর তুই এখন আমার মেয়ের উপর হিংসা করছিস? আমি কোনো হিংসার কারণে দেইনি, ওই রুমটা শুধু একান্তই আমার। তাহলে কেউ গিয়ে কেন হাতাপাতা করবে? কেউ? আমার মেয়েকে দেখে তোর কেউ বলে মনে হয়? আমার মেয়ে এই বাড়ির কেউ না তাই না? দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। আয়ু তের দিকে চোখ পাকিয়ে চলে গেল। তে আয়ুর কথার কোনো পাত্তা না দিয়ে নিজের রুমে চলে গেল। তে ভার্সিটি থেকে আসার পরে দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুক্ষণ। এই তো তে কিছুক্ষণ আগে রাতে রান্না করেই 2 ঘন্টা হলো পড়তে বসেছিল, কিন্তু পড়তে পড়তে তে কি যেন একটা মনে হয়। হঠাৎ করে তে গিয়ে নিজে টেসে নানার সামনে দাঁড়িয়ে পড়লো। ভাবছে এই কয়েকটা দিনে ওর জীবনে কত কিছুই না ঘটে গেল। ও একজনের বউ হয়ে গেল, কিন্তু ও কি কোনো সংসার করছে? হ্যাঁ করছে, ও একটা অদৃশ্য সংসার করছে, কিন্তু কার সাথে? তে আবল তাবল এইসব জিনিস ভাবতে ভাবতে আনমনা হয়ে চিরুনিটা হাতে নিয়ে নিজের চুল চিরুনি করতে লাগলো। হঠাৎ করে তে রুমের আলো 2-3 বার নিভে আবার জ্বলে উঠলো। বারবার এভাবে আলো জ্বলা নেভার কারণে তে তো চোখ বুজে ফেলেছে। এখন তে স্পষ্ট উপলব্ধি করতে পারছে কে ওকে পেছন থেকে আস্তে আস্তে জড়িয়ে ধরছে। তে আস্তে আস্তে চোখ খুলে আয়নাতেই দেখতে পেল এটা তো আর কেউ না, ওর নিজেরই গোল্ডেন ম্যাগনে। কিন্তু ওর নিজের হলো কবে থেকে? কালকে আমার বউটা আমাকে অনেক মিস করেছে তাই না? আমি তো ভাবতেও পারিনি যে আমার বউ আমাকে এত মিস করবে। আপনি আপনি হঠাৎ করে হুটহাট কোথা থেকে চলে আসেন বলুন তো? এই যে তুমি মনে মনে বলছিলে তোমার জামাইটা কেন আসে না, তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলতে চাও, তাই তো চলে এলাম। আমি মোটেও এরকমটা ভাবছিলাম না, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। ভাবছিলে? তুমি এটাই ভাবছিলে? তাহলে কালকে আসেনি বলে মন কেন খারাপ করেছিলে? আপনাকে এমনটা কে বলেছে? আমি মোটেও মন খারাপ করিনি। তোমাকে আমি এতগুলো বছর ধরে চিনি, তুমি কি করতে পারো আর কি করতে না পারো সেটা আমি খুব ভালো করেই জানি। কি কি বললে? আপনি আমাকে এতগুলো বছর ধরে চেনেন মানে? হ্যাঁ চিনি তো, অনেক বছর ধরে চিনি, আর আস্তে আস্তে তুমিও সব জানতে পারবে। এই বলে জাঙ্কুক আলতো করে তের ঘাড়ে একটা চুমু খেলো। জাঙ্কুকের স্পর্শ থেকে তো প্রথম থেকেই উন্মাদ করে দেয়। আরো মিস করবে, আমি যত তোমাকে মিস করেছি তার চেয়েও বেশি তুমি আমাকে মিস করবে। কি বলছেন আপনি? কিছু না জান, এখন প্লিজ একটু চুপ থাকো। দেখতে দেখতে কেটে গেছে 2টা দিন। এই 2 দিনে তে আর জাঙ্কুকে সন্ধ্যা রাতে দেখতে পায়নি, শুধু ভোর রাতে দেখতে পেয়েছে। শুধু দেখেছে জাঙ্কুক ওর সাথে ঘুমিয়ে আছে। তে তো জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করে না যে জাঙ্কুক মাঝে মাঝে সন্ধ্যা রাতে ওর সাথে দেখা করতে কেন আসে না, কারণ তে যে ওকে অনেক মিস করে। আজকে তে ভার্সিটিতে গেছে। ভার্সিটিতে পা রাখতে হঠাৎই জেনি এসে তেকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে বসে, এবং ধাক্কা দিয়ে নিজেই চেঁচিয়ে বলতে লাগে, চোখে দেখিস না নাকি দিন কানা হয়ে গেছিস, ধাক্কা দিলি কেন? আমি কই তোকে ধাক্কা দিলাম? তুই তো নিজে এসে আমাকে ধাক্কা দিলি। আমি ধাক্কা দিয়েছি? নিজে দোষ করে আমার ঘাড়ের উপর দোষ চাপাতে চাইছিস? তোর এত বড় সাহস! এই কথাটা বলে জেনি কোনো দিকে না তাকিয়েই হঠাৎ করেই ঠাস করে থেকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। থাপ্পড়টা মারার সঙ্গে সঙ্গেই তের হাত চলে যায় নিজের গালে। তৎক্ষণাৎ জিমিন এসে সেই জায়গায় হাজির হয়। কি রে তে, কি হয়েছে? এই তুই গালে হাতিয়ে আছিস কেন? কি হয়েছে? জিমিনকে আস্তে করে তের গাল থেকে হাতটা সরাতে দেখতেই পাই ধপধপা ফর্সা মুখে 5 আঙ্গুলের দাগ একদম বসে গেছে। এদিকে জেনিও তের দিকে তাকিয়ে বারবার ফুঁসে ফুঁসে উঠছে। জিমিনের আর বুঝতে বাকি রইল না এখানে কি ঘটেছে। এই অসভ্য মেয়ে, তুই কোন সাহসে তের গায়ে হাতিয়েছিস? তুই জানিস আমি এই মুহূর্তে তোকে কি করতে পারি? কি করবি? কি করবি? তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তোর ফ্রেন্ড যেমন ঠিক তুই তেমনই। বেশি কথা বলে না তোর ফ্রেন্ডের মতো তোর অবস্থা হবে। একদিন তো আমার থাপ্পড় থেকে সুগা ভাইয়া বাঁচিয়ে দিয়েছিল তাই বলে, তাছাড়া আমার থাপ্পড় তো তুই আগে খেতি। এই বলে জেনি ঠ্যাং ঠ্যাং করতে করতে সেখান থেকে চলে গেল। জিমিন তো বেশ কিছুক্ষণ জেনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। তের থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে, তের চোখ লাল হয়ে গেছে, কিন্তু তের চোখ দিয়ে কোনো পানি বের হচ্ছে না। তেরও তো জেনির উপর ভীষণ পরিমাণে রাগ হচ্ছে। ওকে শুধু শুধু মারলো কেন? কি হয়েছে তে? ও তোকে থাপ্পড় মেরেছে কেন? কিছু হয়নি, বাতে জিমিন, চল ক্লাসে যাই। বাত তো দেবই, তার আগে বল ওকে কি করা চাই? কি আর করবি, ওর বাপের টাকা আছে, ওর পাওয়ার আছে, তাই খাটাই। আমরা এটাকে কি করতে পারি? মানে তুই সব মুখ বুজে সহ্য করে যাবি, কিছু বলবি না? জিমিন প্লিজ চল ক্লাসে যাই, আমার আর কথা বলতে ভালো লাগছে না। এই বলে তে জিমিনকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। রাতেতে ওর বেডে বসে বসে এসব কথাই ভাবছিল। ওর সামনে পড়ার বই, কিন্তু পড়তে যেন ইচ্ছাই করছে না। ওর গালে এখনো জেনি থাপ্পড় দেওয়া 5 আঙ্গুলের দাগ বসে আছে স্পষ্ট।
এমন সময় তে কানের দিকটাতে কেউ একটা ফু দেয়। তে আক্রোশে তাকাতে একদম চমকে ওঠে। আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমি তোমার গোল্ডেন মাকনে, তোমার একমাত্র জামাই। আপনি হঠাৎ এভাবে আসবেন না তো, আমার কলিজা পুরো খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। এখনো আমাকে দেখে এত ভয়? বাই দ্য ওয়ে, তোমার গালে কি হয়েছে দেখি তো। কিছু হয়নি, আপনার কেন দেখতে হবে? দেখতে হবে বলেছি না, তোমার উপর শুধুমাত্র অধিকার আমার, তো আমাকেই দেখতে হবে। জাঙ্কুক তে গালে হাত দিয়ে স্পষ্ট দেখতে পেল 5 আঙ্গুলের দাগ তে গালে বসে আছে। দাগগুলো এখন নীলচে বর্ণ ধারণ করেছে। জাঙ্কুকের চোখের রং যেন তখনই পাল্টে যাচ্ছিল। আমার বউকে কে কোন সাহসে থাপ্পড় মেরেছে? আরে কিছুই হয়নি, বললাম তো আমি। শাট আপ, আমি জাস্ট শুনতে চেয়েছি কে থাপ্পড়টা মেরেছে। আমি বললেই হলো, আপনি কি তাকে চিনবেন নাকি? চেনা না চেনা পরের কথা, থাপ্পড় কে মেরেছে সেটা আমি শুনতে চাইছি। ওই যে আমাদের ভার্সিটির একটা মেয়ে, ওর নাম জেনি। ও আমাকে সবসময় হিংসা করে, কেন জানি না, ওই মেরেছে। তে জাঙ্কুকের কাছে এমন ভাবে কথাটা বলল যেন তে জাঙ্কুকের কাছে বিচার দিচ্ছে। যে জিনিসটা জাঙ্কুক উপলব্ধি করতে পেরে একটু মুচকি হেসেছে। জাঙ্কুক এই ব্যাপারে তেকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলো না। জাঙ্কুক তে রুমে একটা ফার্স্ট এড বক্স দেখতে পেয়ে সেটা নিয়ে এসেছে এবং জাঙ্কুক সেখান থেকে ওষুধ বের করে তেকে গালে লাগাতেই নিচ্ছিল, তখনই তে বলে উঠলো, আরে আরে কি করছেন? চুপচাপ থাকো, আমি আমার বউয়ের গায়ে একটা আঘাত সহ্য করতে পারবো না। আরে এটা এমনিতেই সেরে যাবে, ওষুধ লাগাতে হবে না। বললাম না চুপচাপ থাকতে, আমি যা করছি তা আমাকে মন দিয়ে করতে দাও। এরপর জাঙ্কুক ওষুধ লাগানোর আগে তের গালে আলতো করে ওর ঠোঁটটা ছুঁয়ে দিয়েছে, যেটাতে ভীষণ রকমের অবাক হয়ে গেছে। এরপর জাঙ্কুক তের গালে আস্তে করে ওষুধ লাগিয়ে দিয়েছে। আমি আপনার নাম জানতে চাই, আপনার নাম কি? তুমি তো আমার নাম জানো তে, আমার নাম গোল্ডেন মাকনে, যেটা ধরে তুমি আমাকে ডেকেছিলে। আপনার কি শুধু এটাই নাম? আপনার আর কোনো নাম নেই? না, আমার আর কোনো নাম নেই। কেন, এই নামটা পছন্দ হয় না? কেউ তো দিল না। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে আষ্টে পেষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। কেউ যেন কোনো অভিযোগ না করে জাঙ্কুকের বুকে মাথা গুজে চুপচাপ ঘুমিয়ে পড়েছে। পরের দিন তে ভার্সিটিতে যেতে অনেক যেন হইচই শুনতে পায়। তে বুঝতেই পারছিল না এত হইচই হচ্ছে কেন ভার্সিটিতে। জিমিন এখনো আসেনি, আসবে কি না তে সেটাও জানে না। তাই তে ওর একটা ক্লাসমেটের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এই চারদিকে মোবাইল নিয়ে এত হইচই হচ্ছে কেন, কি হয়েছে? আরে তুই চলে এসেছিস? কোথায় থাকিস বল তো, কিছু জানিসই না? না তো, কিছু জানি না, কি হয়েছে? আরে ওই যে জেনি নামের মেয়েটা যে আমাদের ক্লাসেই পড়ে, ভাব এমন না যে সবার সিনিয়র, সবাইকে হ্যারাস করে বেড়ায়, যে তার কি হয়েছে জানিস? কি হয়েছে? শুনলাম যে কালকে ওর ডান হাত পুরোটুকু একদম পুড়ে গেছে। কি বিভৎসকর অবস্থা জানিস না তে, সেটা আবার সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। কি অবস্থা দেখ দেখ, এখন বাবার টাকার ভরাই করুক সব সময় তো ভাব দেখায়। তে মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই ওর চোখ যেন বড় বড় হয়ে যায়। জেনির হাতটা এতখানি পুড়ে গেছে, যে হাত দিয়ে জেনি কালকে থেকে থাপ্পড় মেরেছিল সেই হাতের আজকে এই অবস্থা। তাই তো বলে কখন কি হয় কিছুই বলা যায় না। তে তো একদৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে তাকিয়েছিল, হঠাৎই তের ঘাড়ে কেউ একজন হাত রাখলো। তে মোবাইলের স্ক্রিনে তাকিয়েছিল বলে হুট করে হাত রাখাতে তে একটু চমকে উঠলো। কি রে বেষ্টু, এত তাড়াতাড়ি চলে এসেছিস? আমি ভেবেছিলাম আজকে আসবই না, তা ভাবলাম তুই যখন আসবি তখন তোর সাথে দেখা করেই যাই। ওহ জিমিন তুই, আমি কেমন যেন ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভয় পাচ্ছিস? আর মোবাইলে কি দেখছিস? দেখি কি হয়েছে। এই চারদিকে এত হইচই কেন? তখন ন্যান্সি নামের মেয়েটাও জিমিনকে সবকিছু খুলে বলে। জিমিন যেন সবকিছু শুনে একটু খুশি হয়ে যায়। এখন বর্তমানে তে আর জিমিন দাঁড়িয়ে আছে, বাকি স্টুডেন্টরা সেখান থেকে চলে গেছে। দেখলি তে, যে হাত দিয়ে কালকে তোকে থাপ্পড় মেরেছিল, তোর গালটা একদম লাল করে দিয়েছিল, সেই হাতের আজকে কি অবস্থা? কিন্তু হঠাৎ করে এমনটা কেন হলো জিমিন? কি জানি কি হয়েছে, উপরওয়ালা শাস্তি দিয়েছে, বুঝতে পারলি? সবাইকে হ্যারাস করে বেড়ায় তো, আর বাপের টাকার গরম দেখিয়ে বেড়ায়। দেখ এখন কি অবস্থা। সত্যি খারাপ লাগছে রে জিমিন ওর জন্য। ওর জন্য তোর খারাপ লাগছে? একটা দিব, বুঝতে পারলি? চল ক্লাসে চল। কি বলছিস, তোর একটু খারাপ লাগছে না? দেখলি না হাতটার কি অবস্থা? যা হয়েছে বেশ হয়েছে, ওরকম বাজে মেয়ের এমনটাই হওয়া উচিত। এই বলেই জিমিন তের হাত ধরে টানতে টানতে ক্লাসরুমে নিয়ে যেতে নিচ্ছিল এবং জিমিন মনে মনে বলল, তে তোকে যে কষ্ট দিবে আর যারা তোকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে একজন কখনোই ছাড়বে না। তে তুই এখন এটা বুঝতে পারিসনি? দেখতে দেখতে কেটে গেছে আরো একটা সপ্তাহ। এই এক সপ্তাহে জাঙ্কুক তের সাথে প্রতিদিন দেখা করেছে, প্রতিদিন তের সাথে সময় কাটিয়েছে, কিন্তু আজ 2 দিন হলো জাঙ্কুক তের সাথে দেখা করতে আসে না। এই 2 দিন না জাঙ্কুক
তের সাথে দেখা করতে এসেছে, আর না তে ভোর রাতে জাঙ্কুকে ওর পাশে দেখতে পেয়েছে। এই 2 দিন তে জাঙ্কুকে দেখতে পায়নি বলে তের মনটা বেশ খারাপ, কারণ জাঙ্কুক তো এই কয়টা দিনে তেকে একটা অভ্যাস বানিয়ে ফেলেছে। জাঙ্কুক কি জানে না যে তে এখন ওর জন্য ওয়েট করে? রাত 8টার পর থেকে তে সময় গুনতে থাকে যে জাঙ্কুক কখন আসবে। তের এখন আর কোনো কিছুরই অভাব নেই, আগেও ছিল না কিন্তু বাধা ছিল, কিন্তু এখন আর সেই বাধাটাও নেই। তের এরকম পরিবর্তন দেখে আইয়ু আর লিসা যেন জোরে পড়ে খাকা হয়ে যায়, আর তের এরকম পরিবর্তন দেখে ভার্সিটির সবাই অবাক হয়, শুধু একজন ছাড়া, যেটা হচ্ছে জিমিন। জিমিন অবাক হওয়া বাদে খুব বেশি খুশি হয়, কারণ ও তো থেকে এরকমটাই দেখতে চায়। প্রাণ উজ্জ্বল ঝলমরে, যেন সবসময় খুশি থাকবে তে। 2 দিন ধরে জাঙ্কুকের সাথে দেখা হচ্ছে না তের যেন আর কোনো কিছুই ভালো লাগছিল না। ও তো আনমনে ওর সামনে বইটা নিয়ে এসব কথাই ভাবছিল। তখনই হঠাৎ করে ওর বাবার কণ্ঠ নিচ থেকে ভেসে আসে। তে তৎক্ষণাৎ সব ভাবনা বাদ দিয়ে দৌড়ে নিচে চলে যায়, গিয়ে দেখে ওর বাবা সোফাতে বসে কি যেন একটা কাজ করছে। ওর বাবা ইশারা দিতে তে গিয়ে ওর বাবার পাশে বসে। গংইও তের হাতে একটা কলম ধরিয়ে দিতে দিতে বলে, মা এই 2টা জায়গায় সাইন করো তো। কেন বাবা, এগুলো কিসের পেপার, আর সাইনই বা করবো কেন? অনেক বেশি দরকার আছে তাই করতে বলেছি, করো তো। তে সাইনটা করার আগে পেপারগুলো একটু পড়তে নিচ্ছিল, তৎক্ষণাৎ সেখানে তেরে আসে আইয়ু আর লিসা। আমাদের না জানিয়ে এই মেয়েকে কিসের পেপারে সাইন করাচ্ছ? তোমাদের না জানিয়েই মানে? আমি আমার মেয়েকে কোথায় সাইন করাবো কোথায় সাইন না করাবো সেটা কি আমি তোমাকে বলবো? অবশ্যই বলবে, এমন ভাবে বলছো আমি জানো এই বাড়ির কেউই না। এগুলো কিসের পেপার দেখি? আইয়ু সঙ্গে সঙ্গে সবগুলো পেপার হাতে নিল, নিয়ে সবকিছু খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে লাগলো। পুরো বাড়ি আর বিজনেসের অর্ধেক তুমি তোমার মেয়েকে দিচ্ছ? আমার বাড়ি আমার বিজনেস, আমি কাকে দিব না দিব সেটা কি তোমাকে বলে দিব? তোমার এত বড় কলিজা হয়ে গেছে। আমি জানতাম এমন কিছু হবে, তাই আমি থেকে আগে থেকেই সরাতে চেষ্টা করেছিলাম। না, এখানে আর ঝাড়ি পেরে কাজ হবে না, এখানে ভালোভাবে বলতে হবে, না যেন সব তের নামে চলে যাবে। গংইও, এটা তুমি কিভাবে করতে পারো? তাহলে কি তুমি আমাদের এই বাড়িতে আর থাকতে দেবে না? আমি কি বলেছি যে তোমরা এই বাড়িতে আর থাকবে না? থাকবে, কিন্তু এই পুরো বাড়িটা আমি আমার মেয়ের নামে লিখে দেব। বাবা এসব কিছু বলছো কেন? আমার এসব কিছু চাই না, তোমার জিনিস তোমার কাছে থাক না। তোমার মনে হয় তোমার মেয়ের নামে বাড়ি লিখে দিলে আমরা এই বাড়িতে আর থাকতে পারবো? কেন থাকতে পারবে না? তোমার কি মনে হয় আমার মেয়ে তোমার মতো বা তোমার মেয়ের মতো? তুমি কি আমাকে কোনো রকম খোঁচা দিয়ে কথা বলছো, বা আমার মেয়েকে খোঁচা দিয়ে কথা বলছো? আর তুমি কি বললে লিসা শুধুমাত্র আমারই মেয়ে, তোমার মেয়ে হয় না? হ্যাঁ অবশ্যই হয়, কেন হয় না? আর এটাও ভুলে যেও না, তুমি আমার মেয়ে যেমনটা মা হও, আমি কিন্তু লিসার তেমনটাই বাবা হই। মানে তুমি বোঝাতে চাইছো তুমি লিসার সৎ বাবা, তাই লিসার এখানে কোনো অধিকার নেই, তাই তো? তোমরা সবাই চুপ করো না, আমার এসব কিছু চাই না। বাবা আমি কোনো কিছুতে সাইন করতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুই জানিস তুই যদি তোর বাবার কথা না শুনিস তাহলে কিন্তু তোর বাবা অনেক রাগ করবে। কিন্তু বাবা, কোনো কথা না, চুপচাপ থাক তুই। আচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি তোমার মেয়ের নামে যত প্রপার্টি আছে, যত বাড়ি গাড়ি টাকা পয়সা আছে সব লিখে দেবে, তাই তো? হ্যাঁ দিব, তাতে কি তোমার কিছু করার আছে? অবভিয়াসলি না, আমার এখানে কিছুই বলার বা কিছুই করার নেই, শুধুমাত্র একটা কথা, ধরতে পারো রিকোয়েস্ট। রিকোয়েস্ট? রিকোয়েস্ট করছো তুমি এখন আমাদের? হ্যাঁ রিকোয়েস্টই করছি, তুমি শুধু থেকে এই সাইনগুলো কাল করাও। অন্তত পক্ষে এই সামান্য কথাটা শুনতে তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে না? কেন কাল করাবো? কাল আর আজের মধ্যে পার্থক্য কি? বললাম তো তুমি থেকে এই সাইনগুলো কাল করাও, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি তোমার জিনিস কাকে দেবে না দেবে সেটাতে আমার বলার কিছুই নেই। হ্যাঁ বাবা, মা যা বলে তাই শোনো, আর আমি এগুলোতে সাইন করতেও চাই না। তোর সাইন করতে হবে তে, আজ না হয় কাল তোর তো সাইন করতেই হবে। আর তুই যেহেতু বলেই তাই তোর সৎ মায়ের রিকোয়েস্টটা আমি রাখলাম, এরপর থেকে কিন্তু আর কোনো কথাই শুনবো না। ওকে ওকে, আর কোনো কথাই শুনতে হবে না, আমি বলছি তো। তে তুই তোর রুমে যা, আমি রুমে যাচ্ছি। এই বলে গংইও আইয়ু থেকে হালকা একটু চোখ পাকিয়ে নিজের রুমের দিকে চলে গেল। তেও আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেছে। তে তো এসব কিছু চায়নি, তাহলে ওর বাবা কেন এসব কিছু নিয়ে চোরাচুরি করছে? এখন শুধু হল রুমে আছে আইয়ু আর তার মেয়ে। আম্মু তুমি কেন কালকে সাইন করাতে বললে? আজকে সাইন করালেও সবকিছু ওরই হয়ে যাবে, কালকে সাইন করালেও সবকিছু ওরই হয়ে যাবে, তো এটাতে তফাৎ কি? আছে আছে বোকা মেয়ে, তুই বুঝবি না। কি তফাৎ আমাকেও একটু বলো, আমিও তো বুঝতে চাই তুমি কি করতে চাইছো। কালকে তো ও ভার্সিটিতে যাবে তাই না? হ্যাঁ যাবেই তো, ও তো প্রতিদিনই ভার্সিটিতে যায়। আর সেই ভার্সিটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়াই হবে ওর শেষ বাড়ি থেকে বের হওয়া। ও তো আর বাড়িতে ফিরেও আসতে পারবে না। কেন আম্মু তুমি কি করবে? শুধু দেখতে থাক আমি এখন কি কি করি। এই বলেই আইয়ু ওর মেয়েকে সকল কথা খুলে বলল যে আইয়ু কি কি করতে চায়।
দেখতে দেখতে পরের দিনটাও চলে আসে। তেও রীতিমতো ভার্সিটিতে চলে যায়, কিন্তু তের মনটা আজকে যেন আরো বেশি খারাপ ছিল, কারণ জাঙ্গু কালকে রাতেও তের সাথে দেখা করতে আসেনি। ভার্সিটির ক্লাস শেষে জিমি নিজের বাসার দিকে চলে যায়, এদিকে তেও নিজের বাসার দিকে চলে আসছিল। তে কিছুক্ষণ হাঁটে, আজকে যেন বিপদ ওকে একদম ঘিরেই ধরেছে। তাই তো বেশ কিছুক্ষণ হাঁটার পরেও ও একটা গাড়ি পর্যন্ত পায়নি। হঠাৎই একটা শুনশান মাঝ রাস্তায় গিয়ে তে কিছু একটা খেয়াল করে। তে বুঝতে পারছিল কিছু লোক ওর পিছু নিয়েছে। তে সঙ্গে সঙ্গে পিছনে তাকায়, ও যা ভেবেছে তাই ঘটেছে। বেশ কয়েকটা ছেলে ওর পিছু নিয়েছে। তে তৎক্ষণাৎ ওর হাঁটার গতি বাড়ালো, দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, শুধু আশেপাশে তাকাচ্ছিল যে একটা গাড়ি পায় কিনা। ভার্সিটি থেকে তের বাড়ি আসার পথে এই রাস্তাটা একদমই শুনশান, বাড়িঘর আর মানুষ নেই বললেই চলে। এই রাস্তাটার কারণে তে প্রতিদিনই ভার্সিটির সামনে থেকে গাড়ি নিয়ে তারপরে বাসায় ফেরে। তবে ভার্সিটির সামনে আজকে একটা গাড়িও ছিল না, তার উপর তের মনটাও বেশ খারাপ ছিল। তাই তে জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে আনমনে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। কখন যেতে এই শুনশান রাস্তায় চলে এসেছে ও তো খেয়ালই করেনি। তে যত দ্রুত হাঁটছিল সেই ছেলেগুলো তত দ্রুত তের কাছে চলে আসছিল। হঠাৎই 5-6 জন ছেলে এসে তেকে একদম ঘিরে ফেলেছে। তে তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেল। এরা কারা? তে তো এদেরকে চেনেও না। তে বা এদের সাথে কি শত্রুতা আছে? তেকে এভাবে ঘিরে ধরেছে কেন? আরে আপনারা কারা? আমার রাস্তায় এভাবে আটকালেন কেন? আমরা কারা সেটা ভেবে তোমার লাভ নেই, তুমি যে এখন নিজেকে বাঁচাতে পারবে না সেটাই ভাবো। মানে আপনাদের তো আমি চিনি না। কি আপনারা? আমার সাথে কি আপনাদের কোনো শত্রুতা আছে? শত্রুতা আছে তো, অবশ্যই আছে। তোমার জন্য যে মারটা খেয়েছিলাম তোমার বয়ফ্রেন্ডের হাতে, শত্রুতা নেই এটা বললেও চলে না। আমার বয়ফ্রেন্ডের হাতের মার খেয়েছেন মানে? এখানে আমার বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে? আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। আছে কি নেই সেটা তো তুমিই শুধুমাত্র জানো সোনা, আমরা কি জানি নাকি? ভাই একটা বয়ফ্রেন্ড বানিয়েছে, যা মায়ের দিয়েছিল না, জায়গায় জায়গায় আমার এখনো ক্ষত হয়ে আছে। আমি তো আপনাকে কখনো দেখিনি। এসব কথা কেন বানিয়ে বলছেন? বানিয়ে বলছে না বেবি, সত্যিই বলছে। আর সুহু তুইও বাদ দে, সেদিন না হয় রুমে বয়ফ্রেন্ড নিয়েছিল, এখানে ওর বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে বল? আর ওকেই বা কে বাঁচাবে? আমার গায়ে একদম টাচ করবেন না বলে দিলাম। আরে আমি তো আপনাদের চিনিই না। এখানে চেনা পরিচয় কি আছে বেবি? তুমি আমাদের নাই চিনতে পারো, কিন্তু আমরা তো ঠিক তোমাকে চিনি। তোমাকে চিনেছি আমরা টাকার মাধ্যমে। টাকার মাধ্যমে মানে? কি সব বলছেন আপনারা এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, তোমাকে জাস্ট আমরা কিডন্যাপ করব আর গুম করে ফেলবো, ব্যাস। কিডন্যাপ করবেন মানে? কেন কিডন্যাপ করবেন? আর গুমই বা কেন করবেন? আমি কি করেছি আপনাদের? তবে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কেউ একজন এসে তের পেছন থেকে মুখ চেপে ধরেছে। এমন ভাবে তেকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে আর মুখটা চেপে ধরেছে, তে তো ছোটারও কোনো উপায় নেই। তে তো বারবার হাত পা ছোটাছুটি করছিল ওদের থেকে ছাড় পাওয়ার জন্য। ছেলেগুলো হঠাৎ করে তেকে টানতে টানতে একটা শুনশান জঙ্গলের মাঝখানে নিয়ে গেল এবং সুহু নামের ছেলেটা একটা ছুরি বের করলো। ছুরিটা তের পেট বরাবর কেটে দিতে যাবে তার আগেই ওর হাতটা যেন আটকে গেল। তে তো আগেই চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। সুহু নামের ছেলেটাকে কেউ একজন জোরে লাথি মেরে দূরে ছিটকে ফেলে দিয়েছে। হঠাৎই এমন হওয়াতে আর সবগুলো ছেলের ভয়ে যেন চোখ একদম বড় বড় হয়ে গেছে। ওরা তো বুঝতেও পারছে না কে এমন আসলো এখানে। তখনই তের দৃষ্টিপাত স্থির হয়ে যায়। ও দেখে ওর সামনে গোল্ডেন মাকনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকে দেখে অন্যান্য ছেলেগুলো একদম থমকে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তেকেও ছেড়ে দিয়েছে। তেকে ছেড়ে দিতে তে আর কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে জাঙ্কুকে জোরে সোরে জড়িয়ে ধরেছে। প্লিজ আমাকে বাঁচান। ওরা বলছে ওরা নাকি আমাকে কিডন্যাপ করে গুম করে ফেলবে। আমি ওদের কিছুই করিনি। তে এমন ভাবে কথা বলতে জাঙ্কুকের যেন অর্ধেক হৃদয় বেরিয়ে আসার মতো উপক্রম। তে জাঙ্কুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, প্লিজ আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে। ওরা খুবই খারাপ লোক। তে তুমি ভয় পেও না, আমি তো চলে এসেছি, তোমার আর কিচ্ছু হবে না। তে কান্না করতে করতে জাঙ্কুককে যেন আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক তের মাথায় হাত রেখে আস্তে করে কথাটা বলছিল। এমন সময় অন্য একটা ছেলে এসে তের পিঠ বরাবর ছুরি মারতেই যাবে, তার আগে জাঙ্কুক ছেলেটার বুক বরাবর লাথি মেরে দিয়েছে এবং ছেলেটা দূরে গিয়ে ছিটকে পড়েছে। জাঙ্কুক আস্তে করে তেকে ওর থেকে ছাড়িয়ে একটা সাইডে দাঁড় করালো। তোদের এত বড় সাহস, জিয়ন জাঙ্কুকের কলিজাতে হাত দিয়েছিস? জাঙ্কুক হঠাৎই মুখ ফসকে এই কথাটা বলে ফেলেছে, কিন্তু কথাটা তো তে কান এড়ায়নি। তে স্পষ্ট শুনতে পেরেছে জাঙ্কুক বলেছে জিয়ন জাঙ্কুকের কলিজাতে হাত দিয়েছিস। তার মানে এই গোল্ডেন মার্কের আসল নাম জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক কথাটা বলেই ওর দু হাত মুখ পাকিয়ে ফেলে। জাঙ্কুকের চোখ এখন লাল বর্ণ ধারণ করেছে এবং জাঙ্কুককে দেখতেও এখন ভীষণ পরিমাণে অস্বাভাবিক লাগছিল। জাঙ্কুকের এমন রূপ তো তে কখনোই চোখের সামনে দেখেনি। এখন যেন তে জাঙ্কুককে দেখে সবচেয়ে বেশি ভয় লাগছে। তে তো জানতো জাঙ্কুক মানুষ
মানুষ নয়, তবে এতটা ভয়ঙ্কর ডেভিল সেটাও তো জানতো না। জাঙ্কুক একে একে করে যেন প্রত্যেকটা ছেলেকে এক নিমিষে ধ্বংস করে ফেলে। জাঙ্কুক সেই ছেলেগুলোকে এমন ভাবে মেরেছে ওরা তো পৃথিবী থেকে চলে গেছে। জাঙ্কুকের এরকম ভয়ঙ্কর অগ্নি মূর্তি দেখে তেও তো এখন ভয়ে থরথর করে কাঁপছে। সেই ছেলেগুলো জাঙ্কুকের শক্তির সাথে পেরে ওঠেনি। জাঙ্কুক তো সেই ছেলেগুলোকে এক নিমিষে শেষ করে ফেলেছে। সুহু তো প্রথমেই জাঙ্কুককে চিনতে পেরে গিয়েছিল, ও তো আগেই পালাতে চাইছিল, কিন্তু জাঙ্কুক সুহুরও শেষ রক্ষা দেয়নি। জাঙ্কুক সুহুকে আরো বেশি কষ্ট দিয়ে মেরেছে, কারণ সুহু তের উপরে এর আগেও অ্যাটাক করেছে। সবকিছু শেষে জাঙ্কুক যখন তের দিকে তাকিয়ে দেখলো তে ওর দিকেই তাকিয়ে থরথর করে কাঁপছে, তখন জাঙ্কুক নিজেকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। জাঙ্কুক কখনোই চায়নি তের সামনে নিজের এরকম ভয়ঙ্কর রূপটা আনতে, কিন্তু জাঙ্কুকের মাথায় আজকে কিছুই কাজ করছিল না। জাঙ্কুক স্বাভাবিক হয়ে মানুষের রূপে আসার পর ছুটে যায় তের কাছে। এবার নিচে গিয়ে জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। জান, তোমার কিছু হয়নি তো? তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই না? আমি এরকম ভুল আর কখনো করব না। এখন তো তের বেশ কৌতূহল জাগছে, জাঙ্কুক আসলে কে, কেনই ওকে এত ভালোবাসে। তে যেদিন জাঙ্কুকে প্রথম গোল্ডেন ম্যাগনে বলে ডেকেছিল, জাঙ্কুকে সত্যি প্রথম সেদিন থেকে দেখেছিল নাকি জাঙ্কুক থেকে আগে থেকে চেনে? তে কিছু বুঝতেও পারছে না, আর এই মুহূর্তে ওর কিছু মাথায়ও ঢুকছে না। ও এটা নিয়েও ভাবছে কেন এই লোকগুলো ওকে মারতে চেয়েছিল। জাঙ্কুক বেশ কিছুক্ষণ থেকে ওভাবে জড়িয়ে ধরে রাখলো। তের চোখ দিয়ে তো এখনো টপ টপ করে পানি পড়ছে। আজকে জাঙ্কুক না আসলে কি বা হয়ে যেত? তে কি আর এভাবে স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে থাকতে পারতো, নাকি সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমাতো? তে ওর রুমের বেডের এক কোণায় বসে আছে। কিছুক্ষণ আগে তে বাড়িতে ফিরেছে, এসে ফ্রেশ হয়ে বেডের এক কোণায় বসে কি যেন ভাবছে। তেকে বাড়িতে ফিরে আসতে দেখে আয়ু আর লিসার তো চোখ একদম চড়ক গাছে। তেকে তো এতক্ষণে টিকিট কেটে উপরে পাঠিয়ে দেওয়ার কথা, তাহলে ও কিভাবে বাড়িতে ফিরে আসলো? এখন তো আয়ুর ভীষণ পরিমাণের গা জ্বালা করছে তেকে দেখে। আয়ু ভাবছে এই মেয়েকে কি কেউ মারতে পারবে না নাকি কখনো? আসলে ওই ছেলেগুলোকে আয়ুই পাঠিয়েছিল তেকে কিডন্যাপ করে গুম করে ফেলানোর জন্য, এবং আয়ু গংইয়োকে বলতো তে একটা ছেলের হাত ধরে পালিয়ে চলে গেছে। কিন্তু আয়ু কোনো রকম ভাবেই বুঝতে পারলো না যে তেকে ওরা কেন মারতে পারলো না। আর এখন পর্যন্ত সুহুর থেকে আয়ুর কাছে কোনো একটা মেসেজ বা কলও আসেনি। কি এমন হলো সুহুদের, আয়ু তো সেটাও বুঝতে পারছে না। তের উপর অ্যাটাক হয়েছে। গংইয়ো এটা শুনেই তো পুলিশের কাছে রিপোর্ট করতে চলে গেছে। হঠাৎই কিছুক্ষণ পর জিমিন হাঁপাতে হাঁপাতে তেদের বাড়িতে আসে। তের উপর অ্যাটাক হয়েছে এটা জিমিন শোনা মাত্রই জিমিন ছুটে এসেছে তের কাছে, কারণ তে এর আগেও একবার জিমিনকে ওদের বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু জিমিন এই পর্যন্ত থেকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে সারেনি। জিমিন তের রুমটাও চিনত, তাই ছুটে গেছে তের রুমের দিকে। গিয়ে দেখে তে তো বসে বসে আনমনে কিছু ভাবছে। তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো আমার বেস্টু? পরিচিত কণ্ঠ শুনতেই তে একদম চমকে সেদিকেই তাকিয়েছে। তাকিয়ে দেখতে পেল জিমিন। জিমিনকে দেখে তে তো প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেল। জিমিন, তুই কোথা থেকে জানলি যে আমার উপর অ্যাটাক হয়েছে? জেনেছি এক জায়গা থেকে। তুই আগে বল তো, তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো তোর? না, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। তুই এখানে এসে বস। তখন জিমিন গিয়ে তের পাশে বসতে বসতে বলল, তোকে কারা অ্যাটাক করেছিল? কে ছিল ওরা? আমি জানি না ওরা কে ছিল, কেন আমাকে অ্যাটাক করেছিল সেটাও জানি না। ভাগ্যিস আমার জামাই ছিল, না হলে তোকে আর দেখতেও পেতাম না। এই তে, কি ভাবছিস? কয়জন ছিল ওরা, আর তুই ওদের থেকে বেঁচে ফিরলি কিভাবে? সেসব অনেক কথা, খুব কষ্ট করে ওদের থেকে দৌড়ে এসে তারপর বেঁচেছি। এত সহজেই বেঁচে গেলি নাকি কেউ তোকে বাঁচিয়েছে? বল তো আমাকে, কে ছিল? কে আর থাকবে? কেউ ছিল না। তুই এখানে চুপচাপ বস তো, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। তুই নিজে এখানে চুপচাপ বস, তোর কিচ্ছু করতে হবে না। আমি তোকে দেখতে এসেছি, নাস্তা খেতে আসিনি। খেতে তো হবেই, এতদিন পর আমার বেস্ট ফ্রেন্ড আমার বাসাতে এসেছে, আমি কি তাকে খালি মুখে ফিরে দিতে পারি? তে জিমিনকে আর একটা কথাও বলতে না দিয়ে দ্রুত করে কিচেন রুমে চলে গেছে, আর জিমিনের জন্য আর নিজের জন্য 2 গ্লাস জুস নিয়ে এসেছে। এক গ্লাস জুস তে জিমিনের হাতে ধরিয়ে দিয়েছে, এবং আরেক গ্লাস জুস নিয়ে তে বসতেই যাবে, হঠাৎ করে কিছু একটার সাথে হোঁচট খেয়ে ওর হাত থেকে গ্লাসটাই পড়ে গেল। ধুর বাবা, আজকে আমার সাথে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। হাত থেকে পড়ে গ্লাসটাই ভেঙে গেল। তুই গ্লাস ধরিস না, হাত কেটে যাবে। এখানে বস তো। আরে না, হাত কেটে যাবে কেন? আমি সাবধানেই উঠাবো। আর এভাবে ফেলে রাখলে পায়ে ঢুকে যেতে পারে। কথাটা বলে তে একটা একটা করে গ্লাসের টুকরোগুলো তুলতে শুরু করলো, কিন্তু জিমিনের যা কথা তাই কাজ। হঠাৎ করে একটা গ্লাসের টুকরো তের হাতে ঢুকে গেল, এবং তের এক হাতের আঙ্গুল কেটে ছিটকে রক্ত বের হতে লাগলো। এটা আবার
কি হলো? তুই দেখলি আমি বললাম কাজগুলো হাত দিস না, তারপরও তুই কাজগুলো হাত দিলি। দেখ তো এখন কতটা রক্ত বের হচ্ছে। কথাটা বলে জিমিন তের একটু কাছেই যাবে, তার আগে জিমিনের পাটা যেন আটকে গেছে। জিমিন তের রক্ত দেখে দু পা পিছিয়ে গেছে। আমার না একটা ইম্পর্টেন্ট মেসেজ এসেছে, বুঝলি? আমার না এক্ষুনি যেতে হবে। তুই তো মাত্রই আসলি জিমিন, এখনই চলে যাচ্ছিস? হ্যাঁ দে, দ্রুত করে হাতটা ব্যান্ডেজ করে নে, আমি আসছি। কথাটা বলে কেন জানো না জিমিন আর এক মুহূর্ত সেখানে ওয়েট করলো না, দৌড়ে তের রুম থেকে বের হয়ে গেছে। তে ভাবছে জিমিনের আবার হঠাৎ কি হলো, জিমিন এমনটা করতে পারলো? তের হাত কেটে গেল, এতটা রক্ত বের হচ্ছে, তবু জিমিন একটু কাছে এসে দেখলো না জিমিনের এমন কি ইম্পর্টেন্ট মেসেজ এসে গেল যে জিমিন থেকে একটু দেখলো না। জিমিন দ্রুত তের রুম থেকে বের হয়ে বাড়ি থেকে চলে যেতে নিচ্ছিল, এমন সময় জিমিন কারোর কথার আওয়াজ শুনতে পেল। তের নামটা কানে আসতে জিমিন যেন সেখানে থমকে দাঁড়িয়ে গেছে এবং কথাগুলো শুনতে লাগলো। কথাগুলো আর কারো না, আইয়ু আর লিসার ছিল। অ্যাকচুয়ালি আইয়ু আর লিসা তের কথাই বলছিল। ওরা যে সুহুদের পাঠিয়েছিল তেকে গুম করার জন্য, এটা ওরা কেন করতে পারলো না সেটা নিয়েই গবেষণা করছে ওরা। ও তার মানে তের উপর অ্যাটাক এই মহান ব্যক্তিরা করেছে। এই কাজগুলো এদের। দাঁড়া, দেখাচ্ছি মজা। জিমিন সবকিছু শুনতে আর জানতে পেরে দ্রুত করে বাড়ি থেকেই চলে গেছে। এদিকে তেও নিজের আঙ্গুলটা সুন্দরভাবে ব্যান্ডেজ করে নিয়েছে আর জিমিনের কথাও ভাবছে। জিমিন না তের বেস্ট ফ্রেন্ড, তাহলে জিমিনের হঠাৎ এমন কি হলো? জিমিন কেন জানি না আগের থেকে একটু বদলে গেছে। মাঝে মাঝে ভার্সিটিতে আসে না, আবার বলে কি যেন ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু তেকে কিছুই বলে না। সন্ধ্যার দিকে হঠাৎই বাড়িতে কে যেন আসে এবং সে আসতে না আসতে লিসা দৌড়ে গিয়ে বলতে লাগলো, আরে কাই ভাইয়া তুমি তুমি এখানে? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ আমি। কেমন আছিস তোরা? অনেক বেশি ভালো আছি। আম্মু দেখো কে এসেছে। লিসার ডাক শুনে আইয়ু সঙ্গে সঙ্গে সেখানে আসে এবং কাইকে দেখে আইয়ু যেন অনেক বেশি খুশি হয়ে যায়। কাই হলো আইয়ুর বড় ভাইয়ের ছেলে, এতদিন লন্ডনে থাকতো, এই তো 2 বছর হলো গিয়েছিল। আরে কাই তুই লন্ডন থেকে কবে ফিরলি? এই তো ফুপি, কালকেই ফিরেছি আর আজকেই তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আয় আয় ভেতরে আয়, দাঁড়িয়ে আছিস কেন? এই বলে আইয়ু আর লিসা কাইকে নিয়ে গিয়ে খুব যত্ন সহকারে বসতে দেয়। লিসা কাইকে দেখে একটু একটু ব্লাশ করছিল, কারণ লিসা কাইকে আগে থেকে পছন্দ করত। কিন্তু কাইয়ের তো সেদিকে কোনো তাড়ি নেই, ও তো শুধু তাকি করছে কাকে যেন দেখার জন্য। এই লিসা, তে কোথায় রে? ওকে তো দেখতে পারছি না। আছে নিজের রুমে। কেন, তুমি ওকে দিয়ে কি করবে? আহা, তোর সাথে দেখা করলাম, ফুপির সাথে দেখা করলাম, ফুপির হাজবেন্ড পাশে আসলে তার সাথেও দেখা করব। তে তো তোদেরই ফ্যামিলি মেম্বার, তো ওর সাথে দেখা করব না? না, ওর সাথে দেখা করতে হবে না, তুমি এখানে বসে থাকো। আরে তুই এখানে বয়, আমি তে রুমে গিয়ে তের সাথে দেখা করে আসছি। বলেই কাই তরতর করে উঠে চলে যাচ্ছিল। এদিকে লিসা বারবার বলছিল ও যেন না যায়, কিন্তু কাই লিসার কোনো কথা না শুনে উপরের দিকে চলে গেল। কাই তো তের রুম আগে থেকেই চিনতো, তের রুমের দরজা তো হালকা করে টেনে রাখা ছিল। কাই ভেতরে যেতেই তের জন্য একদম বড় বড় করে তাকায়। আরে কাই ভাইয়া, আপনি এখানে কিভাবে আসলাম, কখন আসলাম, কেমন আছি এইসব জিজ্ঞেস করা বাদ দিয়ে এইসব জিজ্ঞেস করছো? না মানে আপনি হঠাৎ করে এখানে, বুঝতে পারলাম না। কালই লন্ডন থেকে ফিরেছি আর আজই তোমার সাথে দেখা করতে চলে এসেছি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক বেশি ভালো আছি। তা তুমি রুমে একা একা কেন? নিচে চলো। না ভাইয়া, আসলে আমি পড়বো, আমার সামনে এক্সাম, আমি পরে নিচে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। কাইতে রুম থেকে বের হতে তে আস্তে করে গিয়ে দরজাটা আটকে দিল। কাইতে রুমের দিকে তাকিয়ে বলল, 2 বছর আগে চলে যেতে হয়েছিল তে, এখন তো আমি ফিরে এসেছি, এখন আমি আর তোমাকে ছাড়ছি না। তুমি আমার থেকে যতই দূরে দূরে থাকো না কেন, তোমাকে তো আমি আমার বউ বানিয়ে ছাড়বো। এদিকে তে দরজা আটকিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। কাইকে তো ও আগে থেকেই চিনতো, কাইকে ওর মোটেও পছন্দ না। আগে যখন দেশে ছিল তখন সবসময় কাইতের সাথে উল্টাপাল্টা কথা বলেছে। কাইয়ের মতলব তে খুব ভালো করে জানে, কিন্তু ও এখানে কি করছে তে তো সেটাই ভেবে পাচ্ছে না। এদিকে আবার কাইকে তের রুম থেকে বের হতে আয়ু দেখে ফেলে। আয়ু এসেই বলতে লাগলো, কিরে তুই তের রুমে গিয়েছিলি কেন? ওর সাথে দেখা করতে, তাই না? হ্যাঁ ফুপি, আমি তো ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর তুমি তো জানোই আমি তেকে কতটা পছন্দ করি। পছন্দ করিস না ছাই, ওটা তোর ভালোবাসা বা প্রেম না, ওটা তোর অস্থায়ী আকর্ষণ, যেটা তোর কিছুদিন পরেই কেটে যাবে। সেটা তুমি যাই বলো ফুপি, আমি তো তেকে চাই, একদিনের জন্য হলেও চাই। তাহলে তো তুই হবি আমার আসল চাবি গাই, তোকে দিয়েই আমি তেকে শেষ করব। মানলাম, আয় আমার রুমে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। এই বলেই কাই আয়ুকে নিয়ে নিজের রুমে চলে যায় এবং আয়ুর রুমে কিন্তু লিসাও ছিল। আয়ু কাইকে বলতে লাগলো, আমি তোর সাথে তের বিয়ে ঠিক করে দিব, আর আমি বললে তোকে তে বিয়ে করতে বাধ্য। শুধু আমার একটা শর্ত আছে, বিয়ের পর তের নামে যত প্রপার্টি থাকবে আর ওর বাবা ওর নামে যত প্রপার্টি লিখে দিবে
থাকবে সেগুলো তুই নিজের নামে লিখে নিবি, দেন সেগুলো তুই আমার নামে লিখে দিবি। আমার সেগুলো চাই। এরপর তোর অস্থায়ী আকর্ষণ ফুরিয়ে গেলে তুই থেকে ছুঁড়ে ফেলে দিবি নাকি নিজের কাছে রেখে দিবি সেটা তোর ব্যাপার, এটা আমি তোকে কিছু বলবো না। আয়ুর মুখে এমন কথা শুনে তো লিসা পুরো টাস্কি খেয়ে যায়। কায়ের সাথে তের বিয়ে হবে এটা তো লিসা সহ্যই করতে পারছে না। এদিকে কাইও আয়ুর কথা মেনে নেয়, কারণ কাই তো তাকে মন থেকে ভালোবাসে না। ওই যে অস্থায়ী আকর্ষণ এক রাতের জন্য হলেও পেতে যায়। কাইকে গেস্ট রুম দেখিয়ে দেওয়া হলো। কাই চলে যেতে লিসা আয়ুকে বলল, আম্মু তুমি এটা কি বললে? আমি তো কাই ভাইয়াকে আগে থেকে অনেক বেশি ভালোবাসি। তাহলে তুমি কাই ভাইয়ার সাথে তের বিয়ের কথা কিভাবে বলতে পারলে? কি বললি তুই? এই একদম না, বলে দিচ্ছি কাই এতটাও ভালো ছেলে না যে তুই যা বলবি আমি তাই মেনে নিব। কাই এখন আমাদের একমাত্র উপায় সব প্রপার্টি পাওয়ার জন্য। কি বলছো তুমি আম্মু কাই ভাইয়ার নামে এইসব? হ্যাঁ ঠিকই বলেছি, কাই কাই একদম করবি না, কারণ ও কয় মেয়ের সাথে রুম ডেট করেছে কে জানে। কথাটা বলে আয়ু রুম থেকে চলে গেল। মায়ের কথা শুনে লিসারও যেন ভালোবাসা একটু মরে গেল। তবুও কেন জানি না তের প্রতি ভীষণ হিংসা হচ্ছে। তে কি যেন চিন্তায় খুব বেশি মগ্ন হয়ে আছে। ও গভীর মধ্যে শুয়ে শুয়ে কি যেন ভাবছিল। এমন সময় তে উপলব্ধি করতে পারলো ওর আশেপাশে যেন কে আছে। তে তো সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসেছে এবং সামনের দিকে তাকাতেই ওর চোখ তো চড়ক গাছ। তে রুমে রাখা একটা কাউচে জাঙ্কুক একটু ঝুঁকে বসে আছে এবং জাঙ্কুকের হাতে একটা গোলাপ ছিল। জাঙ্কুক গোলাপের পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ছিল। তে তো আজকে জাঙ্কুককে দেখে ভীষণ রকমের ভয় লাগছে, কারণ আজকে জাঙ্কুকের আসল রূপটা যে তে দেখে ফেলেছে, যার কারণে জাঙ্কুককে দেখেই ওর গা শিউরে উঠেছে। হঠাৎই রাশভারী কণ্ঠে জাঙ্কুক বলে উঠলো, কি ভাবছো বেবি? তে কোনো উত্তর দিল না। ও চুপচাপ জাঙ্কুকের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। জাঙ্কুক তো তের দিকে না তাকিয়ে সেই একই ভাবে একটা একটা গোলাপের পাপড়ি ছিঁড়ছে। বেশ কিছুক্ষণ পর তে হঠাৎই বলে উঠলো, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। বলো, তোমার যা প্রশ্ন আছে আজকে করতে পারো, আমি সবই উত্তর দিব। আপনি কে? সত্যি করে বলবেন। আমি তোমার একমাত্র জামাই আর ভ্যাম্পায়ার রাজ্যের রাজকুমার। আপনার আসল নাম কি? সত্যি করে বলবেন, মিথ্যা কথা একদম বলবেন না। আমার নাম জিয়ন জাঙ্কুক, আর তুমি জাঙ্কুকের একমাত্র বউ মিসেস জিয়ন। আপনি না একদিন বলেছিলেন আপনার নাকি বাড়ি আছে? তো আমি জানতে চাই আপনার বাড়িতে কে কে আছে। কষ্ট পাবে না তো আমার ফ্যামিলির কথা শুনলে? কষ্ট পেলে বলবো না। কেন কষ্ট পাবো? আমি আপনার ফ্যামিলির কথা শুনে কেন কষ্ট পেতে যাব? বিকজ তোমার ফ্যামিলিতে যারা যারা নেই আমার ফ্যামিলিতে সবাই আছে। কি আছে আপনার ফ্যামিলিতে? আমার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে, ভাই আছে, ভাবি আছে, আর কয়েকদিন পরে আমার বউটাকেও নিয়ে যাব। কি? আপনার সবাই আছে? এই কেমন ভূত পিচাসে বাবা, এর নাকি সবাই আছে। কি হলো, কথা বলছো না কেন? যাবেন আমার সাথে? আপনি তো একটা পিচাসি, তার সাথে একটা আস্ত বড় পাগল। আমি অতগুলো ভূত পিচাসের মধ্যে থাকবো কিভাবে একা মানুষ? আমাকে তো সবাই মিলে গিলে খেয়ে ফেলবে। কে বলেছে আমার বাড়িতে সবাই পিচাস? আমার বড় ভাইয়ের বউ একজন তোমারই মতো সাধারণ মানুষ, আর সবচেয়ে বড় কথা হলো তোমার শাশুড়ি আম্মু একজন খাঁটি মানুষ। সো এখন আই হোপ তোমার ওইখানে থাকতে কোনো সমস্যা নেই। আপনি সব মিথ্যা কথা বলছেন। একটা ভ্যাম্পায়ারের সাথে কি একটা মানুষের কখনো বিয়ে হতে পারে? কেন হতে পারে না? তুমি না আমাকে বিয়ে করেছো? তাও তো একটা কথা, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? আমার বিশ্বাস আপনি আমাকে আরো আগে থেকে চেনেন। টাইম আপ, তোমার প্রশ্ন করার টাইম শেষ। এই গোলাপের পাপড়িগুলো থাকা পর্যন্ত তোমার প্রশ্ন করার সময় ছিল, আর তাই এই গোলাপের পাপড়িও নেই, আর তুমি আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তরও পাবে না। কি কি বলছেন? তে আমার কাছে এসো। কেন কেন আমি আপনার কাছে যাব? তুমি আমার কাছে আসবে না আমি তোমার কাছে আসব? বললাম তো আমি আপনার কাছে যেতে পারবো না। আপনার কাছে যেতে আমার এখন ভয় লাগছে। এই কথাটা পুরোটুকু শেষ করেছে কি করেনি, সঙ্গে সঙ্গে জাঙ্কুক এক ঝটকায় তের কাছে চলে এসেছে। জাঙ্কুককে দেখেই তে একটু নড়ে চড়ে বসেছে। পিচাস তো বটেই, এত দ্রুত কেউ কারোর কাছে আসতে পারে? কেন ভয় লাগছে? আমি ভ্যাম্পায়ার বলে নাকি আদরটা একটু বেশি হয়ে গেছে? দুষ্ট ভ্যাম্পায়ার একটা, এর সাথে আমি কথাই বলবো না। এই মেয়ে, তোমার হাতে কি হয়েছে দেখি? কথাটা বলে জাঙ্কুক সঙ্গে সঙ্গে তের হাতটা ধরে উল্টে পাল্টে দেখতে লাগলো। জাঙ্কুক তের হাতে এভাবে দেখছে বলে তে একটু আনমনে প্রশ্ন করে বসলো, আমি তো আজকে আপনার আসল নাম জেনে গেলাম, এখন আমি যদি আপনাকে পুলিশে ধরিয়ে দেই? শাট আপ স্টুপিড। পুলিশ কেন? পুলিশের বাপও আমার কিছু করতে পারবে না। তোমার হাতে কি হয়েছে সেটা বলো। ব্যান্ডেজ কেন? ওই আর কি কাঁচ ভেঙে গেছিল, সেটা তুলতে নিয়েই হাতে একটু ঢুকে গেছে। যেখানে আমি তোমাকে বিন্দু পরিমাণের আঘাত লাগতে দেই না, সেখানে তুমি নিজে থেকে কিভাবে ব্যথা পেতে পারো? আজব, আমি কি জানতাম নাকি কাজটা আমার হাতে ঢুকে যাবে? হঠাৎ করেই
হয়েছে। তুমি কি জানো এর আগেও যে তোমার উপরে আরেকবার অ্যাটাক হয়েছিল? কি কি বলছেন আপনি এসব? আমার এর আগেও কবে আবার অ্যাটাক হয়েছিল? তুমি তোমার ঘরের বাইরে একটা ঘড়ি পরে পেয়েছিলে, মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। আমি একটা ঘড়ি পরে পেয়েছিলাম, আর সেটা তো লিসা নিয়ে গেছে। ঘড়িটা কি আপনার ছিল? আর আমি যে ঘড়ি পেয়েছি সেটা আপনি কিভাবে জানলেন? আমার চোখ দুইটা আমার সাথে থাকে, আর দুইটা চোখ তোমার পেছনে পেছনেই থাকে। তুমি যখন যা করো সব আমি জানতে পেরে যাইতে। এই বলতে বলতে জাঙ্কুক সেদিনকার ঘটনাটাও বলে দেয় যে সুহু ওকে কিডন্যাপ করতে এসেছিল। তে তো এইসব কথা কিছুই জানতো না। এখন তো তের নিজের বাড়িতেও থাকা রিস্ক হয়ে যাচ্ছে। তুমি জানো এসব কাজ কে করেছে আর তোমাকে কারা কিডন্যাপ করাতে চেয়েছিল? না, আমি তো এসব কিছুই জানি না, কিন্তু আমাকে কে বা কিডন্যাপ করাতে যাবে? জাঙ্কুক তো সবকিছু জেনেই ফেলেছে যে আইও এসব কাজ করেছে। জাঙ্কুক থেকে বলতেই যাবে, তার আগে জাঙ্কুক থেমে গিয়ে মনে মনে বলল, না, তেকে এসব কথা এখনই বলা যাবে না। ওকে বললে ও বিশ্বাস করতেও পারে আবার নাও করতে পারে। তবে আমি জানি ও বিশ্বাস করবে, তবু আমি এখন বলবো না। কি হলো, বলছেন না কেন? আমার তো মনে হয় আপনি জানেন, তাই না? তোমার যে ক্ষতি করতে চেয়েছে তুমি তাদের কি শাস্তি চাও সেটা বলো। আমি তো জানি না ওরা কারা, তাহলে কিভাবে বলবো? আর আমি কারো শাস্তি চাই না। আপনি প্লিজ কাউকে আর মারবেন না। হয় তোমার শাস্তির কথা বলতে হবে, না হয় আমি ওদেরকে মেরে ফেলবো। আচ্ছা, বলছি আমি চাই ওরা শুধু আমার সামনে আসুক আর আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চাক, তাহলে আমি ওদেরকে ক্ষমা করে দিব। তাও প্লিজ আপনি আর কাউকে মারবেন না। শুধু এতটুকুই শাস্তি, আর কিছু চাও না? না, চাই না, সত্যি চাই না। তে তো জাঙ্কুকের সাথে এভাবেই কথা বলছিল, আর বাইরে থেকে কাই শুধু তে রুমের আশেপাশ দিয়ে ঘুরঘুর করছিল। এমন সময় কাই শুনতে পায় তে রুমের ভিতরে কারোর সাথে কথা বলছে। কায়ের প্রচন্ড পরিমাণে সন্দেহ হয় যে তে আবার এই সন্ধ্যা রাতে কার সাথে কথা বলবে এভাবে। তাই কাই দরজা নক করে তেকে ডেকেই বসে। তে, দরজাটা খোলো তো প্লিজ, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কায়ের কথা শুনতেই তে তো সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। কি ব্যাপার, নতুন কণ্ঠ? বাড়িতে কে এসেছে? ওই যে আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে বেড়াতে এসেছে। সে যাই হোক না কেন, তোমাকে কেন ডাকছে ও? আমি তো জানি না, আমি তো আপনার সাথেই আছি, আমি কিভাবে জানবো বলুন? আর আপনি প্লিজ এখান থেকে চলে যান। ওই ছেলেটা খুব একটা সুবিধার না। কেন আমি যাব? সুবিধার হোক বা না হোক, আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে রেখে কোথাও যাব না। প্লিজ দয়া করে, আমি আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, তাও এখন প্লিজ চলে যান। তের এরকম আকুতি মিনতি দেখে জাঙ্কুক আর তের কথা না শুনে থাকতে পারলো না। সঙ্গে সঙ্গে তুড়ি বাজিয়ে নিচে সেখান থেকে উধাও হয়ে গেছে। তে তো খুব ভালো করে বুঝতে পেরেছে যে জাঙ্কুক চলে গেছে, তাই দৌড়ে গিয়ে রুমের দরজাটা খুলেছে। দরজাটা খুলতে তের মেজাজটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেল। কি হলো তে, তোমার দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? আমি ওয়াশরুমে ছিলাম, তাই আমার দরজা খুলতে দেরি হয়েছে। কিন্তু আপনি এখানে কেন? আমি কি এখানে আসতে পারি না? আর আমি তোমার রুমে কারোর কণ্ঠ শুনলাম, তোমার রুমে কে? আরে আজব, আমার রুমে কে থাকতে যাবে? আর আপনি তো আমার রুম সার্চ করার কে? আমি তোমার রুম সার্চ করতে পারি, সেটা তুমি একটু পরেই জানতে পারবে যে আমি তোমার সাথে কি কি করতে পারি আর কি কি করতে পারি না। মানে কি বলছেন এসব? আসো, নিচে আসো, ফুপি তোমাকে ডাকছে, সঙ্গে আমাকেও। আমার পড়া আছে, আমি এখন কোথাও যেতে পারবো না, আর নিচে তো আমি যাবই না। কেন যাবে না? আমি বলেছি তোমার যেতেই হবে। কেন যেতে হবে? আপনি বললে কি আমার যেতে হবে নাকি? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কাইতের হাতটা চেপে ধরেছে এবং তেকে যেন এক প্রকার টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছিল। কি আজব, আমার হাত ছাড়ুন বলছি। আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? এখন তো শুধু হাত ধরেছি, কয়েকদিন পর তুমি নিজেও আমার হয়ে যাবে। মানে ছাড়ুন বলছি হাত, আমার লাগছে, আমার হাতটা এমনিই কেটে গেছে। কাটা ছেঁড়া সব সারিয়ে দেবো সোনা, চলো এবার নিচে। এই বলে কাই থেকে হাত ধরে টেনে নিচে নিয়ে আসে। নিচে আইউ আর লিসা বসেছিল। কাই এসে থেকে ওদের সামনে দাঁড় করিয়ে দিল। এই নাও ফুপি, তেকে নিয়ে এসেছি, এখন যা বলার বলে কমপ্লিট করে নাও তো। যা বলার বলে কমপ্লিট করে নিবে মানে? কি বলবে? শোন, আমি ভেবেছি কায়ের সাথে তোর বিয়ে দিব, তোর কি কোনো আপত্তি আছে? কি? আমি কেন কাই ভাইয়াকে বিয়ে করতে যাব? কেন তে, তোর কি কারোর সাথে বিয়ে হয়েছে যে তুই কাই ভাইয়াকে বিয়ে করতে পারবি না? হয়েছে তো, আর কার সাথে হয়েছে সেটা জানলে তোর আর কথাই বলতে না। কি হলো, কথা বলছিস না কেন? হা করে দাঁড়িয়ে আছিস কেন? কি প্রশ্ন করছিস, উত্তর দে। আমি কাই ভাইয়াকে কোনো মতেই বিয়ে করতে পারবো না, আর আমার বাবাকে ছাড়া তুমি এসব কথা বলতে পারো কিভাবে? কেন তে, তোর বাবা কি শুধু একাই বাবা লাগে, মা কি মা লাগে না? সে যাই হোক, আর কাই ভাইয়া আপনি কেমন বলুন তো, আপনি এসব কথা তুলেছেন তাই না? হ্যাঁ তুলেছি তো, খুব অন্যায় করে ফেলেছি নাকি? আমি তো তোমাকে পছন্দ করি, তাই এই কথা বলেছি। বাট আমি তো আপনাকে
পছন্দ করি না। আপনি কিভাবে এই কথাটা বলতে পারেন? তুই শোন, একদম মুখে মুখে কথা বলবি না, বুঝলি? আমি যা বলেছি তাই হবে। কায়ের সাথে তোর বিয়ে হবে মানে হবে। আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, আমার বাবাকে ছাড়া এসব কথা আমাকে একদম বলবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গংইও এসে সেখানে সত্যি সত্যি হাজির হয়। কাই তো সঙ্গে সঙ্গে গিয়ে গংইওকে সালাম টালাম দিয়ে উদ্ধার করে ফেলেছে। এমন একটা ভাব নিচ্ছিল যেন ও কত ভালো একটা ছেলে। কি হয়েছে এখানে? কি হয়েছে? বাবা দেখো না, মা এসব কি বলছে। কাই ভাইয়ের সাথে নাকি আমার বিয়ে ঠিক করেছে। তো খারাপ কোথায় করেছি? তুমি দেখো গংইও, আমি খারাপ কিছু কি করেছি ওর জন্য? মানে আমি ওর সৎমা বলে ও সব সময় ভাবে যে আমি ওর খারাপ চাই। কেন? ওর যদি নিজের মা থাকতো তাহলে কি ওর মা ওর বিয়েটা ঠিক করতে পারতো না? তো এখানে আমি করেছি, সমস্যাটা কোথায়? আর কাই তো খুব ভালো একটা ছেলে। হ্যাঁ, কত যে ভালো সেটা আমিও খুব ভালো করে জানি। আজ তো একটা ছেঁচড়া লোক। এসব কথা পরে হবে, তুই আয় তো, তুই আগে আমার সাথে আয়, এখানে সাইন করবি। গংইয়ের কথা শুনে আয়ু লিসার চোখ বড় বড় হয়ে গেছে। তেও তোর বাবার কাছে বসতেই চাইছিল না, তবু ওর বাবা জোর করেই ওর পাশে বসায়। নে দে, এখানে সাইন কর। বাবা আবারও এসব? আমি এইসব জিনিসে সাইন করব না, প্লিজ। আমি বলছি তো, আমি যা বলছি তাই কর। আমি বলছি তো, আমি চাই না কোনো কিছু। আমি এইসব কিছুতে সাইন করতে চাই না। তে তো বারবার মানা করছিল, তবুও যেন গংইও ছাড়ছিলই না। গংইও তো তার মেয়েকে এক প্রকার জোর করিয়ে সাইনটা করাতে নিচ্ছিল। তবে হঠাৎ করে সব পেপারস গুলো একদম আগুনে জ্বলে ওঠে, যেটা দেখে সবার চোখ চড়ক গাছে উঠে গেছে। তে তো খুব ভালো করেই বুঝতে পারছিল এটা কে করতে পারে, মানে জাঙ্কুক ওদের আশেপাশেই আছে। আরে এটা কিভাবে হলো? পেপারগুলো আগুন ধরে গেল কিভাবে? হাই হাই, দেখছো আমি বলছিলাম না এসব কাজ করো না। উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয় না। দেখলে কি হলো? কিন্তু এটা কিভাবে হতে পারে? এখানে আগুন জাতীয় কিছুই তো ছিল না। তাহলে আগুনটা লাগলো কিভাবে? আমি বলছি তো, আমি এসব কিছুতে সাইন করতে চাই না। বাবা প্লিজ, এসব কিছুতে আমাকে একদম জড়াবে না। এই কথাটা বলে আর কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে গেছে। এদিকে সবাই তো একদম হতভম্ব, হলো কিভাবে এসব? কারণ পেপারস গুলো তো পুরো একদম ছাই ছাই হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর গংইও তার মেয়ের রুমে যায়। তের সাথে অনেক ভালোভাবে কথা বলে যে এখন থেকে তে যা চাইবে তাই হবে। তে যদি সাইন করতে চায় তাহলে করবে, যদি সাইন করতে না চায় তাহলে করবে না। এবং বাবার কথায় তেও অনেক বেশি খুশি হয়ে যায়। গংইও তের রুম থেকে চলে আসে। তে তো বেশ কিছুক্ষণ ধরে জাঙ্কুকের জন্য ওয়েট করছিল। ও জিজ্ঞাসা করবে যে জাঙ্কুকে এই পেপারগুলো পুড়িয়েছে কিনা, আর যদি পুড়িয়েও থাকে তাহলে কেন পুড়ালো। কিন্তু এভাবে বসে থাকতে থাকতে হঠাৎই তের চোখটা লেগে আসে। তের তো আর মনেও ছিল না রুমের দরজাটা আটকানোর কথা। তের চোখ লেগে আসে বলে তে হঠাৎই শুয়ে একা একাই ঘুমিয়ে পড়ে। রাত এখন গভীর, চারদিকে খুটখুটে অন্ধকার। তবু ঘুমের মাঝে তের সিক্স সেন্স জানান দিচ্ছে যে ওর আশেপাশে কেউ আছে। তে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে যে সেই ব্যক্তিটা তের খুব কাছে। তাহলে কি জাঙ্কুক? কিন্তু জাঙ্কুকের শরীরের গন্ধ তে চেনে। জাঙ্কুক যখন তের কাছে আসে তখন তে একটা সুন্দর সুবাস পায়। তাহলে এটাকে, এটা ভাবতেই তে যেন সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলেছে। এবং চোখ খোলার পর তে যা দেখেছে এটা দেখার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না, কারণ কাই ওর খুব কাছাকাছি ছিল। তে তো সঙ্গে সঙ্গে ওর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে। তে তো কাইকে দেখে অনেকটা বেশি চমকে গেছে। কাইকে তো দেখেই বোঝা যাচ্ছিল ও খুব বাজে একটা মতলব নিয়ে এসেছে। আরে আপনি এখানে এত রাতে? আপনি আমার রুমে কি করছেন? আহা তে, আস্তে কথা বলো না প্লিজ। কেন আস্তে কথা বলবো? কেন আমি আস্তে কথা বলবো? আর আপনি এত রাতে আমার রুমে কি করছেন? আর আপনি আমার এত কাছে কেন? দেখো, কয়েকদিন পর তো তোমার আমার বিয়ে হয়ে যাবে, তাই না? তো এখন যদি আমি তোমার একটু কাছে আসি তাতে আপত্তি কিসের? কি বললেন? এক্ষুনি বের হন বলছি আমার রুম থেকে। এমন করছো কেন তে? প্লিজ একটু কাছে এসো না। তোমাকে আমার কতটা কাছে পেতে ইচ্ছে করে জানো? আপনি যদি এরকম করেন না তাহলে আমি কিন্তু আমার বাবাকে ডাক দেবো, সঙ্গে আপনার ফুপিকেও ডাক দেবো। আর কি বলেন, বিয়ে ঠিক হয়ে গেছে মানে? আমি আপনাকে বিয়ে করতে মোটেও রাজি নই। কেন রাজি নয়? তোমাকে রাজি হতেই হবে। আর তুমি রাজি থাকো বা না থাকো, আমি তো তোমাকে বিয়ে করেই ছাড়বো। বলে কাই হঠাৎ করে তে দুটো হাত চেপে ধরেছে। এমন ভাবে চেপে ধরেছে তে তো হাত দুটো ছাড়াতেও পারছে না। ছাড়ুন বলছি, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কিচ্ছু খারাপ হবে না, বললাম তো আমি কয়েকদিন পরে তোমাকে বিয়ে করেই নিব। তো এখন আমরা দুজন একটু একসাথে থাকলে সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে, ছাড়ুন বলছি। আপনার কপালে কিন্তু অনেক বড় দুঃখ আছে। দুঃখটা তাহলে ঘটাবে কে শুনি? তুমি? তুমি আমায় কিছুই করতে পারবে না।
এই বলতে বলতে কাই তীর একটু কাছে যেতেই নেবে, এমন সময় কাইয়ের হাত পা যেন একদম জমে উঠেছে। কেন জানি না একটু হাত পা নাড়াতে পারছিল না। তে তো সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে বেড থেকে নেমে দূরে চলে যায়। কাই তো এখনো ওভাবেই আছে, একটু যেন নড়াচড়া করতে পারছে না। তে তো সঙ্গে সঙ্গে রুমের লাইটটা অন করে দেয় এবং দেখতে পায় জাঙ্কুক তো সেই আগের মতো করে কাউজে বসে আছে। জাঙ্কুককে দেখে তে তো আর এক দফা টাসকি খেয়ে যায়। জাঙ্কুক উঠে দাঁড়াতেই হঠাৎই তে গিয়ে জাঙ্কুককে সজোরে জড়িয়ে ধরে। তে জাঙ্কুককে দেখে টাসকি খেয়েছে ঠিকই, তবে জাঙ্কুককে দেখে তের ভীষণ পরিমাণে ভালো লাগছে। প্লিজ আমাকে বাঁচান, ওই লোকটা খুবই বাজে, আমি জানতাম ও কিছু একটা করবে এরকম। তের চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছিল, তেকে দেখেই বোঝা যাচ্ছিল ও ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। জাঙ্কুক নিচে থেকে তেকে আস্তে করে ছাড়িয়ে সাইডে দাঁড় করালো এবং জাঙ্কুক তেরে কায়ের কাছে চলে গেল। কাই তো এখনো সেভাবে শক্ত হয়ে আছে, কিছু বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না। কিন্তু কাই জাঙ্কুককে দেখে অনেক বেশি অবাক হয়েছে, কারণ এই ছেলেটাকে তো কাই কখনোই দেখেনি। আবার তে বলছে ওকে বাঁচাতে, তার মানে কি তে এই ছেলেটাকে চেনে? এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎই জাঙ্কুক কাই কলার ধরে টেনে এক ঝটকা দিয়ে তে রুমের বেলকানি পর্যন্ত নিয়ে গেছে। তে তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে, ওর তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এমন সময় পুরো রুমের আলো শুধু জ্বলতে নিভতে শুরু করে দিয়েছে। তে তো অবাক হয়ে চারদিকে তাকাচ্ছে। কাইকে এক ঝটকা দিয়ে বেলকানিতে নিয়ে আসার পর কাই হাত পা ছেড়ে যায়। এমন সময় কাই জাঙ্কুককে একটা ঘুষি লাগিয়ে দিতে নেয়। সঙ্গে সঙ্গে জাঙ্কুক কাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরেছে। একেই তো আমার বউর উপর নজর দিয়ে আমার বউকে টাচ করার চেষ্টা করেছিস, তার উপর আবার আমার গায়ে হাত তুলছিস। এই তুই কে? তুই জানিস আমি কে? তোকে আমি এখানে মেরে পুঁতে দেব। আচ্ছা তাই নাকি? আমি জানতে চাই না তুই কে, কিন্তু তুই কি দেখবি আমি কে। কে তুই? আমি বুঝতে পেরেছি তো, তুই তোর বয়ফ্রেন্ড। কিন্তু তুই এই রুমে কিভাবে আসলি? আমি তোর বয়ফ্রেন্ড না, আমি তোর একমাত্র হাজবেন্ড। মানে কি বলছিস তুই এসব? তোর বিয়ে হয়ে গেল কবে? আমার বউকে বিয়ে করার খুব ইচ্ছা তোর, তাই না? তার সঙ্গে আমার বউয়ের সাথে রাত কাটানোরও তোর খুব ইচ্ছা। আর এই সকল ইচ্ছা তুই পানির সাথে গুলিয়ে খেয়ে ফেল, কারণ আজকেই তো তোর শেষ দিন। আমার শেষ দিন? আমার শেষ দিন না, আজকে তোর আর তুই যাকে বউ বলে দাবি করছিস তে ওর শেষ দিন। তোদের কথা জানতে পারলে তোর বাবা জানিস কিভাবে তেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা তাহলে সেই ঘাট ধাক্কাটা দেখার জন্য তোর বেঁচে থাকার কোনো দরকার নেই, তুই মরে যা। কথাটা বলেই সঙ্গে সঙ্গে জাঙ্কুক তার আসল রূপটা দাঁড় করিয়েছে, যে রূপে জাঙ্কুককে কেউ দেখলে এক নিমিষেই ভয় পেয়ে যাবে। তাই ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটলো। কাই তো জাঙ্কুককে দেখে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। জাঙ্কুকের এরকম ভয়ঙ্কর রূপ দেখে ওর যেন মুখ দিয়ে আর কোনো রা বের হচ্ছে না। কাই কিছু বলার আগে জাঙ্কুক কায়ের ঘাড়ে ওর দু দাঁত বসিয়ে দিল, যেটাতে স্পষ্ট দেখতে পারলো ওদের হাত পাও কেন যেন এখন থরথর করে কাঁপছে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর কাই তো একদম মৃত্যুর মুখে চলে যায় এবং এক পর্যায়ে জাঙ্কুক কাইকে বেলকানি দিয়ে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কাই সরাসরি দোতলা থেকে ধাপ করে নিচে গিয়ে পড়ে, যেটা দেখে জাঙ্কুক মুচকি মুচকি হাসছিল এবং ওর ঠোঁটে রক্ত মুছছিল। কাইকে পড়ে যেতে দেখেই সঙ্গে সঙ্গে তে সেখানে দৌড়ে এসেছে এবং তে নিচে উকি দিয়েই দেখতে পেল কাইয়ের দেহটা একদম নিচেই পড়ে আছে। সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের দিকে তাকিয়েছে। জাঙ্কুক তো নিজের ঠোঁট মুছতেই ব্যস্ত। আপনি কি করলেন এটা? আপনি ওনাকে মেরে ফেললেন, আপনি কেন করলেন এটা? তের কথা শুনে জাঙ্কুক ঠোঁট মুছতে মুছতে লাল লাল চোখে তের দিকে তাকালো। তে তো জাঙ্কুকের চোখ দেখেই এক ঝটকায় দু পা পেছনে চলে যেতে নিচ্ছিল। তে এভাবে পেছনে থাকলে তো ও নিচেও নিচে পড়ে যাবে। তাই জাঙ্কুক তেকে টান দিয়ে এক ঝটকায় নিজের কাছে নিয়ে এসেছে। জাঙ্কুক তেকে নিজের কাছে নিয়ে আসতেই আস্তে করে চোখ বন্ধ করে স্বাভাবিক মানুষের রূপ নেয়। কি হলো তে বেবি, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো জানো তোমার জামাই একজন ভ্যাম্পায়ার, তার জন্য মাঝে মাঝে রক্ত পিপাসা পেয়ে যায়। তাই বলে আপনি একটা জলজান্ত মানুষকে মেরে ফেললেন? প্রথমত ও আমার বউকে বিয়ে করতে চেয়েছে, দ্বিতীয়ত ও আমার বউয়ের গায়ে টাচ করতে চেয়েছে, আর তৃতীয়ত ও আমাকে মারার সাহস দেখিয়েছে। তো ওকে আমি বাঁচিয়ে রেখে কি করব? আপনি প্লিজ এখান থেকে চলে যান, আপনাকে দেখে আমার ভীষণ পরিমাণের ভয় লাগছে। আমি আর আপনাকে কখনো দেখতে চাই না। সকালবেলা যখন সবাই মিলে এই মরা দেহটা দেখতে পাবে তখন কি হবে? কি হবে? কিছু হবে না, আমি বলছি কিছু হবে না। তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি বলছি তো আমি আপনাকে আমার চোখের সামনে আর দেখতে চাই না। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আর যদি না যেতে ইচ্ছা করে তাহলে আমাকে মেরে থুয়ে আপনি এখান থেকে চলে যান। তুমি আমাকে এখন যাওয়ার কথা বলছো? আমি যদি একবার চলে যাই তাহলে কিন্তু আর কখনো ফিরে আসবো না। আসতে বলেছে কে? আসতে হবে না আপনার আর। আপনি তো আমার জীবনটা নষ্ট করিয়ে দিয়েছেন। আমি যে কি না কোনো মানুষকে একটা ফুলের টোকা পর্যন্ত দেই না, সে আজকে একটা রাক্ষসকে বিয়ে করেছে যে সবাইকে মেরে ফেলতে পারে।
আপনি আমাকেও মেরে ফেলতে চান তো মারুন, মেরে ফেলুন, তাও প্লিজ এখান থেকে আপনি চলে যান। তে শাট আপ, আর একটা বারও যেন তোমার মুখ দিয়ে মরার কথা না বের হয়। 100 বার বলবো, 1000 বার বলবো, তো কি করবেন আপনি? আপনি কি আমার রক্ত চুষে খেয়ে ফেলবেন? আমি বলছি তুমি তোমার মুখটা বন্ধ করো, না ছাড়া কিন্তু ভীষণ ভাবে পস্তাতে হবে। যা হওয়ার তো হয়ে গেছে। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আপনার নাম ধরে ডেকে। আপনি মানুষকে এইভাবে মেরে ফেলতে পারেন? এই, তোমার জানা ছিল না তুমি যাকে ডাকছো সে মানুষ মারে? তো তুমি আমাকে কেন ডেকেছিলে বলো, কেন ডেকেছিলে? প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি এখান থেকে চলে যান। তে তো বারবারই জাঙ্কুককে এভাবে যাওয়ার কথা বলছিল। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তের দিকে ওভাবেই তাকিয়ে রইল। জাঙ্কুকে এভাবে তাকিয়ে থাকা দেখে তে ওর চোখ দুটো নামিয়ে নিয়েছে এবং হঠাৎ করেই জাঙ্কুক তের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে। তে এখন চারদিকে তাকিয়ে দেখছে, না কোথাও জাঙ্কুক নেই। তে যেন এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ জাঙ্কুক তো আশেপাশে কোথাও নেই। তে তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু জাঙ্কুক তো কাইকে মেরে ফেলে দিয়েছে। এখন তে কি করবে? আর সব দোষ যদি ওর ঘাড়ের পায়ে এসে চাপে তখন ও কি করবে? তে এইসব কথা ভাবতে ভাবতেই ওর হাত পা যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ও তো বুঝতেই পারছে না যে ও এখন কি করবে। তে সঙ্গে সঙ্গে বেলকানির নিচে তাকিয়ে কাইর লাশটা দেখতে লাগলো, কিন্তু তে তো পুরো টাসকি খেয়ে গেছে, কারণ কাইর লাশ সেখানে ছিলই না। তাহলে কি জাঙ্কুক কাইর লাশটা ওর সঙ্গে করে নিয়ে গেছে? সকালবেলা তেদের বাড়ির চারদিক ঘিরে পুলিশ দাঁড়িয়ে আছে। একই তো তেকে কালকে অ্যাট্রাক করা হয়েছিল, তার উপর আজকে কায়ের মৃত্যু। গঙ্গেও সকালে উঠে বাইরে এসে দেখে এইসব কাহিনী, তাই তো উনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দিয়েছে। পুলিশ এসে তো সবকিছু ইনভেস্টিগেশন করা শুরু করে দিয়েছে। এদিকে আয়ু আর লিসা নাকা কান্নাতে ব্যস্ত, কিন্তু আয়ু নাকা কান্না করলেও বেশ অবাক হয়ে আছে, কারণ কায়ের মৃত্যুটা হলো কিভাবে। এদিকে আয়ুর ভাই ভাবিকেও ফোন করা হয়েছে, তার মানে কায়ের বাবা মাও এখানে চলে এসেছে। তারাও তো খুব কান্নাকাটি করছে, শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তে। তে তো সবকিছুই জানে, তে কি সবকিছু বলে দেবে নাকি চুপ থাকাটাই শ্রেয়? পুলিশ তো সঙ্গে করে ফরেনসিক ডক্টর কেউ নিয়ে এসেছে। হঠাৎই ডক্টর বলে উঠলো, স্যার মনে হচ্ছে এই লাশটাই কোনো রক্তই নেই, বুঝতে পারছি না, ল্যাবে নিয়ে যেতে হবে। কি বলছেন কি এসব ডক্টর? লাশের শরীরে রক্ত নেই মানে? স্যার মনে হচ্ছে এটা সুইসাইড কেস, দেখেই বোঝা যাচ্ছে ছাদ থেকে লাফ দিয়েছে। কিন্তু ছাদ থেকে লাফ দিয়ে তো রক্ত চারদিকে পড়ে থাকার কথা, রক্ত তো চারদিকে ছিটা ফোটাও নেই, তার উপর আবার ওনার শরীরেও রক্ত নেই মনে হচ্ছে। পুলিশ ডক্টররা তো এইসব নিয়ে গবেষণা করছিল, তে তো চুপচাপ দাঁড়িয়ে থেকে সবকিছু শুনছিল। তে যখন রাতে ওর রুম থেকে উপর থেকে নিচে উকি দিয়েছিল তখন তো কায়ের লাশটা দেখতে পায়নি। তে তো মনে করছিল জাঙ্কুক কায়ের লাশটা অদৃশ্য করে দিয়েছিল, কিন্তু না, জাঙ্কুক এমনটা একদমই করেনি। জাঙ্কুক তো শুধু কায়ের লাশটা তের রুমের নিচে থেকে সরিয়ে গেস্ট রুমের যে নিচে জায়গা আছে সেখানে রেখে দিয়েছে। দেখে মনে হচ্ছে কায় গেস্ট রুমের বেলকানি থেকে ঝাঁপ দিয়েছে। পুলিশ আর ডক্টররা মিলে কায়ের লাশটা নিয়ে গেল তদন্ত করার জন্য। এদিকে সবাই আতঙ্ক, একই তো কালকে সেই প্রপার্টির কাগজটা ওইভাবে আগুনে পড়ে গেল, তার উপর আজকে আবার কায়ের মৃত্যু। তে তো বুঝতেই পারছে না এখন ওর কি করা উচিত। তে তো জিমিনকে ফোন দিয়ে সবকিছু বলে দিয়েছে, শুধুমাত্র জাঙ্কুকের কথা ছাড়া। তে জাঙ্কুকের কথা জিমিনকে এই পর্যন্ত বলেনি। জিমিনা তো তার বেস্ট ফ্রেন্ডকে শুধু সান্ত্বনা দিয়ে গেছে। মাঝখানে কেটে যায় আরো 2টা দিন। এই 2টা দিন তে আর ভার্সিটিতে যায়নি। আজকে তে ভার্সিটিতে গেছে, তবে ক্যাম্পাসে পা রাখতে না রাখতে আর একটা কাণ্ড দেখতে পাইতে। একটা জায়গাতে ভার্সিটির যত স্যার ম্যাম যত স্টুডেন্ট ছিল সবাই সেই জায়গাটা ঘিরে দাঁড়িয়ে আছে এবং 2-1 পুলিশকেও দেখা যাচ্ছে। তো আর কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় এবং গিয়ে যা দেখে ওর চোখ তো পুরো চড়ক গাছ। এটা কিভাবে সম্ভব? তের সাথে এগুলো হচ্ছেটা কি? একটা লাশকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, একটা ছেলের লাশ পড়ে আছে। ছেলেটাকে দেখে তে বেশ অবাক হয়ে গেল। ওর নাম ছিল হায়নজিন, তে 1 সেমিস্টার উপরেই পড়তো। কিন্তু এই ছেলেটা হঠাৎ করে মরে গেল কিভাবে, তাও আবার ভার্সিটিতে? আজকেও তে খেয়াল করে পুলিশদের সাথে যে ডক্টরটা এসেছিল সে ডক্টরটা বলছে এই লাশে নাকি কোনো রক্তই নেই। সুইসাইড করলে তো 4-5 দিন রক্ত পড়ে থাকতো, ওর শরীরেও কোনো রক্ত নেই আর আশেপাশেও কোনো রক্ত নেই। তে এই জিনিসটা দেখে ভীষণ পরিমাণের অবাক হয় আর ওর ভীষণ পরিমাণের ভয়ও লাগছিল। আসলে কি জাঙ্কুক এই কাজটা করেছে? এমন সময় তেকে কেউ একজন ডাক দেয়। তে ঘুরতেই দেখে সুগা ওকে ডাক দিয়েছে এবং সুগার ডাক শুনে তে সেখান থেকে সরে একটু দূরে যায়। সুগা ভাইয়া ডাকলেন কেন? কি বলবেন বলুন? তে তোমার সাথে আমার কিছু কথা আছে। জিমিন কোথায়? জিমিন এখনো আসেনি। না ভাইয়া, জিমিনকে তো আমি এ পর্যন্ত কোথাও দেখতে পারছি না, মনে হচ্ছে আসেনি, আবার নাও আসতে পারে। কেন, আমি কি ওকে ফোন করব? না না, ফোন করতে হবে না, আমার জাস্ট তোমার সাথে কিছু কথা আছে। কথাটা বলতে বলতে সুগা যেন ওর নিজের ফোনটা বের করলো এবং ফোনটা বের করে সুগা থেকে কিছু দেখাতেই নেবে এমন সময় সঙ্গে সঙ্গে জিমিন এসে সেখানে হাজির হয়। আরে তে, তুই এখানে? আমি তোকে খুঁজতে খুঁজতে মরে গেলাম। আর তুই এখানে এই লোকটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে সুগা ভাইয়া বলো, সুগা ভাইয়া
কি তের সাথে কোনো জরুরি কথা থাকতে পারে না? না, থাকতে পারে না, একদমই থাকতে পারে না। বিকজ তে জুনিয়র স্টুডেন্ট আর আপনি সিনিয়র স্টুডেন্ট, আপনার তের সাথে কি কথা থাকতে পারে? জিমিন চুপ কর না ভাইয়া, ওর কথা বাদ দিন, বলুন আপনি কি বলতে চান? আবারও আমি বলছি না এই লোকটার সাথে তোর কোনো কথা থাকতে পারে না। চল ক্লাসে যাব। কিন্তু তোমার সাথে তো আমার কথা আছে জিমিন, আর আজকে ক্লাস তো হবে না। কেন ক্লাস হবে না? অবশ্যই ক্লাস হবে। ক্লাস হবে, দেখো ওদিকে পুলিশ ডক্টর সবাই এসে জড়ো হয়েছে। জিমিন সেই দিকে একবার তাকায়, তাকিয়ে সুগার দিকে তাকিয়ে ঝটকা দিয়ে বলতে লাগলো, তাতে আপনার কি? আপনিও কি ডিটেকটিভ বানা করবেন নাকি? যান করুন গিয়ে। কথাটা বলে জিমিন থেকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে। তে তো বারবার বলছিল সুগার কথাটা শুনে যেতে, কিন্তু জিমিন যেন কথাই শুনছিল না। জিমিন থেকে নিয়ে যাচ্ছিল আর এদিকে সুগা এক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়েছিল। তে পেছন ফিরে তাকিয়ে একবার সুগাকে দেখে নিল। একদম হঠাৎ করেই তে জিমিনকে বলে বসলো, জিমিন আমার মনে হয় কি সুগা ভাইয়া তোকে পছন্দ করে। ফার্স্টে তো তোর কথাই বলছিল। আরে বাদ দে তো আলতু ফালতু লোকের কথা, আমার লোকটাকে মোটেও পছন্দ না। আলতু ফালতু লোক কাকে বলছি জিমিন? সুগা ভাইয়া তো অনেক ভালো একটা ছেলে। তুই চুপ করবি? আজকে ক্লাস হবে না, চল আজকে ঘুরে টুরে তারপর আমি আমার বাসায় যাব আর তুই তোর বাসায় যাবি। কিন্তু কোথায় ঘুরবি? ঘোরার জায়গার কি অভাব? ফুচকা খাবো, চটপটি খাবো, আইসক্রিম খাবো, অনেক কিছু খাবো, চল আজকে অনেকক্ষণ ঘুরবো। এরপর জিমিন আসতেই ইচ্ছা মতো ঘুরতে থাকে। জিমিন যেন বুঝতে পেরেছিল তের মন বেশি ভালো নেই, তাই জিমিন তেকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং ওদের দুজনের যা যা পছন্দ তাই তাই খাওয়া দাওয়া করে। যেখানে প্রতিদিন ওরা 4টার আগেই বাসায় চলে যায়, সেখানে আজকে 5টার সময় গিয়ে তে বাড়িতে পা রেখেছে এবং বাড়িতে পা রাখতে না রাখতে হঠাৎ করে, একদমই হঠাৎ করে আয়ু আর লিসা এসে তের পায়ের কাছে একদম হুমড়ি খেয়ে পড়েছে, যেটা দেখে তে ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছে। তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর উপর অ্যাটাক করিয়েছিলাম, আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আর কখনো এরকমটা করব না। আমাকেও প্লিজ ক্ষমা করে দাও, আমিও তোমাকে আর কখনো সৎবোন ভাববো না। তুই যদি আমাদের ক্ষমা না করিস তাহলে আমরা বাঁচতে পারবো না। প্লিজ আমাদের ক্ষমা করে দে। আয়ু আর লিসার কথাই তে যেন একদম রসগোল্লার মতো আয়ু আর লিসার দিকে তাকিয়ে আছে। ওরা কি বলছে এসব তে তো কিছুই বুঝতে পারছে না। এর আগের বার তুই বাসায় একা একা থাকতে রুকে দিয়ে অ্যাটাক আমি করিয়েছিলাম, আমি সত্যি কথা বলছি, আমি সব করিয়েছি, তাও তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আরে আরে তোমরা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমরা আর তোমার সাথে কখনো খারাপ বিহেভিয়ার করব না প্লিজ। হ্যাঁ তুই যা বলবি আমরা তাই শুনবো, তুই যা করতে বলবি আমরা তাই করব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমরা এভাবে আমার কাছে ক্ষমা কেন চাইছো? কারণ আমরা এত সহজে মরতে চাই না। প্লিজ আমাদের ক্ষমা করে দে প্লিজ। তোমাদের কে মেরে ফেলবে? এরকম আজব ধরনের কথা কেন বলছো? জানি না কে মেরে ফেলবে, কিন্তু বলেছে তুমি যদি আমাদের ক্ষমা না করো তাহলে আমাদের এই পৃথিবীতে আর বেঁচে থাকা হবে না। সিরিয়াসলি এসব বলেছে? কে আমার জন্য এসব বলতে পারে? আর মা তুমি আমাকে অ্যাটাক করিয়েছিলে, আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। হ্যাঁ আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমি আর কখনো এরকমটা করব না, সত্যি বলছি। তুই যা বলবি আমি তাই শুনবো, ইভেন আমরা দুজন তাই শুনবো। আচ্ছা আচ্ছা, তোমাদের আর এভাবে মাপ চাইতে হবে না, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। থ্যাংক ইউ বিশ্বাস কর, তোর সাথে আর কখনো বাজে ব্যবহার করব না, তোকে নিয়ে আর কখনো খারাপ মন্তব্য করব না। হ্যাঁ আম্মু ঠিক বলেছে, আমরা সবসময় তোমার কথাই মেনে চলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তোমরা তোমাদের রুমে যাও। আর তোমাদের এই অবস্থা কিভাবে হলো? গায়ে হাত পায়ে এত ক্ষত কেন? এত কিছু তোর জানতে হবে না তুই উপরে যা, উপরে গিয়ে বিশ্রাম কর। তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস এটাই অনেক। আজকে থেকে বাড়ির সকল কাজ আমি আর লিসা মিলে করব, তোকে আর কিচ্ছু করতে হবে না। এরা আমার সাথে এইভাবে কেন কথা বলছে? এদের হয়েছেটা কি? রাতের বেলা গঙ্গিও আসলে আয়ু নিজে গিয়ে সবকিছু স্বীকার করে যে ও এটাকে মেরে ফেলার জন্য অ্যাটাক করিয়েছিল। সবকিছু শুনে তো গঙ্গিওর চোখ মুখ একদম লাল হয়ে যায়। ওর তো মনে হচ্ছিল আয়ু আর লিসাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে এবং সবকিছুতে তে বাধা দেয়। তে বলেছে যা হওয়ার হয়েছে, গঙ্গিও যেন ওদেরকে ক্ষমা করে দেয়। মেয়ের কথা শুনে গঙ্গিও আয়ু আর লিসাকে কিছু বলেনি, কিন্তু আয়ু আর লিসা এতটা ভালো হয়ে গেল কিভাবে কে জানে। দেখতে দেখতে কেটে গেছে মাঝখানে আরো 3টা দিন, মানে মোট 5 দিন তের সাথে জাঙ্কুকে বিন্দু পরিমাণেরও দেখা হয়নি। তের বিবেক বলছিল তুই জাঙ্কুকের সাথে দেখা করিস না, কিন্তু তের মন যেন মানতেই চাইছিল না, শুধুমাত্র জাঙ্কুকে মিস করছিল তে। হঠাৎই তের জীবনের সবকিছু এতটা কিভাবে ঠিক হয়ে যেতে পারলো? আয়ু আর লিসা এখন থেকে কোনো রকমই জ্বালাতন করে না। ভার্সিটিতে জেনির ফ্রেন্ডরা তো থেকে একদমই জ্বালায় না, আর জেনি তো এখন পর্যন্ত ভার্সিটিতেই আসে না। কায়ের মতো বদমাশ একটা ছেলে তের জীবন থেকে চলে গেল। তে জিমিনের মতো এত ভালো একটা বেস্ট ফ্রেন্ড পেল, মাঝখান থেকে কি শুধু তে জাঙ্কুককেই হারিয়ে ফেললো? তে ভেবে পায় না ওর জাঙ্কুকের জন্য এত কেন খারাপ লাগছে। মনে হচ্ছে জাঙ্কুকের সাথে একটু দেখা হলে ওর যেন খুব
বেশি ভালো লাগবে। তে এইসব আনমনে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে ওর নিজেরই জানা নেই। তে জানো, মানুষের কিন্তু মৃত্যু অনিবার্য। মানুষের কিন্তু এক না এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়, কিন্তু আমাদের মতো ভ্যাম্পায়ারদের জীবনে কিন্তু মৃত্যু অনিবার্য নয়। আমরা হাজার হাজার বছর বেঁচে থাকতে পারি, কিন্তু জানো তে, তুমি আমাকে পুরোপুরি ভাবে মেরে ফেলেছো। হ্যাঁ, একদম মেরে ফেলেছো। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব বেশি। কত বছর আগে থেকে ভালোবাসি তা জানি না, কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেললে যে আমি বাঁচবো না সেটা খুব ভালো করে জানি। তে, তুমি বলেছো আমি যেন তোমার সামনে আর কখনো না যাই, তাই আমিও নিজেকে নিজে প্রমিস করেছি আমি আর তোমার সামনে কখনোই যাব না। তুমি যদি আমাকে অনেক পরিমাণে মিস করো তাও যাব না। কেন? অভিমান আর ভয় কি শুধু তোমারই আছে, আমার নেই? তুমি আমাকে দেখে ভয় পাওতে, আর আমি তোমার উপরে অভিমান করেছি। তুমি যদি আমাকে হাজারো নাম ধরে ডাকো না, তবুও আমি তোমার সামনে আসবো না। ওই যে বললাম না তোমার জন্য আমি মরে গেছি। হ্যাঁ তে, তোমার জন্য আমি মরে গেছি। আমি হয়তো আরো হাজার হাজার বছর বেঁচে থাকতে পারতাম, কিন্তু জানো তে, ভ্যাম্পায়াররা না কষ্ট পেলে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ওদের শরীর আগুনে পুড়ে যায়, যেটা তুমি নিজের চোখের সামনেই দেখতে পারছো। আমি তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি তে, সারা জীবনের জন্য। আমি তোমার সামনে আর কখনো আসবো না। তুমি খুব ভালো থেকো মায়াবতী। হঠাৎই তে এক ঝটকায় ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসেছে। তে কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এটা আবার কেমন ধরনের স্বপ্ন? জাঙ্কুক কি আমাকে সত্যি সত্যি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছে? ও কি আমার সাথে আর কখনো দেখা করতে আসবে না? আমি জাস্ট ওকে একটু বলেছিলাম ও যেন আমার সামনে থেকে চলে যায়, তাই এভাবে চলে যেতে পারলো। তে ওর চোখে হঠাৎই হাত দিয়ে দেখলো ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তার মানে তে ঘুমের মধ্যেও কান্না করছিল। কিন্তু তে এসব আজে বাজে জিনিস কেন দেখলো? জাঙ্কুক শুধু স্বপ্নে না, এর আগেও বলেছিল জাঙ্কুক তাকে তেকে অনেক বছর আগে থেকে ভালোবাসে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তে তো জাঙ্কুককে আগে চিনতো না। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। আমার খুব ইচ্ছা করছে জাঙ্কুকের সাথে দেখা করতে। জাঙ্কুক প্লিজ, তুমি যেখানেই থাকো আমার সাথে একবার দেখা করো। আই এম সরি, আমি আর তোমাকে কখনো বলবো না আমার সামনে থেকে তুমি চলে যাও। জাঙ্কুক প্লিজ। স্বপ্নটা যদি সত্যি হয়ে যায় আর জাঙ্কুক যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যায়, আমি মরেই যাব। তে লাস্টের কথাটা যেন একদম তীরের মতো গিয়ে ওর মাথায় গিয়ে বাঁধলো। তে মরে যাবে মানে? তে কি জাঙ্কুকের জন্য কান্না করছে? কিন্তু কেন? তাহলে কি তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে?